দেখো আমাদের এখানে আমরা একটা জিনিস দেখলাম হচ্ছে এটা অ্যালকেন। এটা একটা অ্যালকেন, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন। এটা হচ্ছে একটা অ্যালকিন, দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন। প্রশ্ন এটা একটু চাপা দাও। এটা হচ্ছে একটা অ্যালকাইন। আমাকে বলো এই তিনটার কোনটার সংকরণ কি হবে? অ্যালকেনের কি, অ্যালকিনের কি, আর হচ্ছে অ্যালকাইন এটা কি? অ্যালকেন sp3, এটা কেমনে বের অ্যালকিন করছে? sp2। বের করছে কেমনে এটা? দ্বিবন্ধন ত্রিবন্ধন আর একক বন্ধন দেখেই তো বের করা যায়। জি ভাই, এটা না, দেখো তোমাদের একটা শিখাই দেই। এটা শুধু দ্বিবন্ধন ত্রিবন্ধন দেখলে হবে না, ঠিক আছে? এটা অনেক সময় যদি এরকম থাকে CH3 CH CH2, বলো তো এটা কি? এটা কি এখানে কি ধরনের সংখ্যায়ন হয়েছে বলো? বলো এই কার্বনে কি ধরনের সংখ্যায়ন হয়েছে? sp3 sp2 নাকি দ্বিবন্ধন? তাহলে এখানে কি হবে? sp2 নাকি এরকম হবে? না, হাইড্রোজেনটা কেটে দেবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই নিয়মে আমাদের চলবে না। দেখো আমি তোমাদের একটা টিক্স শিখাই দেই, এই নিয়ম করলে সবগুলো মিলে যাবে। মনে রাখবা আমাদের যে কার্বনের কথা বলবে সেই কার্বনের সাথে কতগুলো হাত যুক্ত বা কতগুলো পরমাণু যুক্ত সেটা বের করবা। কতগুলা পরমাণু যুক্ত। দেখো আমি যদি এটা বের করি এই কার্বনের ক্ষেত্রে, এই কার্বনের সাথে কয়টা যুক্ত পরমাণু দেখো, তিনটা হাইড্রোজেন আর একটা কার্বন, টোটাল কয়টা যুক্ত পরমাণু? চারটা পরমাণু যুক্ত। আর চারটা পরমাণু যুক্ত মানে এখানে সংখ্যায়ন হবে sp3। তারপরে দেখো আমরা যদি এই কার্বনটা বের করতে চাই, এই কার্বনের ক্ষেত্রে দেখো দুইটা হাইড্রোজেন যুক্ত আর এখানে আরেকটা কার্বন যুক্ত, তাহলে টোটাল কয়টা যুক্ত? তিনটা যুক্ত। তিন যুক্ত মানে হচ্ছে sp2। তুমি এই কার্বনের ক্ষেত্রে দেখো, এই কার্বনের ক্ষেত্রে এটা কার সাথে যুক্ত? একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, আর এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, দুইটা। আর দুইটা মানে হচ্ছে কি sp। sp। সেম ভাবে তুমি যখন এটা করবে চাবা এস সি, হ্যাঁ এরকম যখন করতে যাবা, এটা এই কার্বনের যখন করতে যাবা তুমি নর্মাল যখন নিয়মে করবা মনে হবে কি এটা হচ্ছে sp² মনে হবে, তাই না? sp2 মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এই কার্বনের সাথে কয়টা পরমাণু যুক্ত আছে? এখানে একটা কার্বন যুক্ত আছে আর এখানে কি আছে? একটা কার্বন যুক্ত আছে, তার মানে দুইটা কার্বন যুক্ত আছে। sp। এটা হচ্ছে কি sp। এটা হচ্ছে আমাদের রুলস, যেটা 99% ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? সব ক্ষেত্রে মানে আমাদের বই যতগুলো আছে সবগুলো তুমি এটা দ্বারা সলভ করতে পারবা। একটা ব্যতিক্রম আছে, একটা। দেখো যখন এরকম থাকবে CH2, যখন এরকম থাকবে এই ক্ষেত্রে মানে যখন কোনো লন পেয়ার থাকবে, যখন কোনো লন পেয়ার থাকবে সেক্ষেত্রে জাস্ট তুমি দেখবা যে কার্বন কয়টার সাথে যুক্ত, দেখো দুইটার সাথে যুক্ত, একটা দুইটা, তাহলে দুই প্লাস যদি কোনো লন পেয়ার থাকে সেটার সংখ্যা 3, তার মানে এটা হচ্ছে sp। তোমরা এইভাবে যে কোনো জৈব যৌগের সংকরায়ন বের করতে পারো, যে কোনো জৈব যৌগের সংকরায়ন বের করতে পারো। আমি কি তোমাদের একটা দেবো এখন? জি ভাই। আচ্ছা এটাই বলো, এটা দিছি কিনা আগে? আচ্ছা হাইড্রোজেন 2 3 4, ঠিক আছে। বলো এখানে কি ধরনের সংকরায়ন পাওয়া যাচ্ছে এই কার্বনের ক্ষেত্রে? কে পারবা? sp3। sp2 বন্ধনটা sp2 sp3 হবে। দেখো এই কার্বন আছে না, এই কার্বন, 10টি। আমি তোমাদের কি বললাম যে কার্বন কয়টার সাথে চার। যুক্ত? দেখো এখানে তিনটা হাইড্রোজেন একটার সাথে যুক্ত আর এখানে একটার সাথে যুক্ত, কার্বন 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 তো যুক্ত থাকেই, তাহলে টোটাল কয়টার সাথে যুক্ত? চারটার সাথে। আর চারটার সাথে যুক্ত হওয়া তার মানে কি sp3। তোমরা কি এই রুলসটা বুঝতে পারছো যে কোনো গুলোর ক্ষেত্রে? জি ভাইয়া। জি তার ভাই। মানে কয়টা পরমাণুর সাথে যুক্ত আমাদের এটা দেখতে হবে। ঠিক আছে, এটা দেখো এটার ক্ষেত্রে আমরা বলছিলাম কি এটা হচ্ছে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আর এখানে একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে তিনটা, তিন হলে কি হবে sp2। এটার ক্ষেত্রে দেখো এটা কি একটা হাইড্রোজেন আর এখানে একটা কার্বনের সাথে যুক্ত, দুইটা, দুইটা হলে কি হবে sp। তাহলে তোমরা যে কোনো অর্গানিক কম্পাউন্ডের সংকরায়ন সহজেই বের করতে পারো এটার মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা ভেরি গুড। ব্যতিক্ত করতে। এই যে ব্যতিক্রম একটাই, যে যখন ব্যতিক্রম বলতে যখন লং পেয়ার থাকবে মানে মুক্ত জোড় থাকবে যখন, ঠিক আছে, তখন জাস্ট সেই মুক্ত জোড়কে কি করবা? মুক্ত জোড়কে যোগ করে দিবা।
যেমন এখানে কার্বনের কয়টা কয়টা পরমাণুর সাথে যুক্ত আছে, একটা দুইটা, দুইটা হাইড্রোজেনের সাথে, তাহলে তুমি লিখলা। আর একটা লন পেয়ার আছে, তখন লন পেয়ারকে যুক্ত করে দিলা, শেষ। আর যদি জি ভাই। লন পেয়ার না থাকে তাহলে তো এরকম নরমাল আগের মতোই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক আছে। এখন আমরা আমাদের মেইন পড়ায় ফিরে যাই। দেখো এটা না, আচ্ছা আমরা এর আগের দিন যে পর্যন্ত পড়ছিলাম বেনজিনের যে প্রস্তুতি, তোমাদের এখান থেকে পরীক্ষায় 3টা পয়েন্ট লাগবে, ঠিক আছে। 3টা পয়েন্ট লাগবে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যেটা দেখাই দিছিলাম যে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কি, আমাদের একটা কার্বনকে কি করা, নাই করে দেওয়া, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়া একটা বেনজিন তৈরি করা যায়। আর 2 নাম্বার হচ্ছে এটা অ্যাসিটিলিন থেকে বেনজিন, এটা তো মেডিকেলে একবার আসছে 10 স্টার, ঠিক আছে। এখানে কি বলছিলাম যে প্রভাবক, তাপমাত্রা সব লাগবে। আর 3 নাম্বার হচ্ছে এটা যে আমাদের একটা ফেনল, এই ফেনলের সাথে কি যোগ করলে আমরা বেনজিন পাবো, ফেনলের সাথে জিঙ্ক যোগ করলে বেনজিন পাবো। তার মানে আমাদের এই 3টা জাস্ট করলে হচ্ছে। ফেনলের সাথে বেনজিন যোগ করলে আমরা কি পাচ্ছি, সরি ফেনলের সাথে জিঙ্ক যোগ করে আমরা বেনজিন পাচ্ছি। তারপর হচ্ছে একটা অ্যাসিটিলিন থেকে বেনজিন, আর একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। হ্যাঁ, এই 3 প্রক্রিয়া আমরা কি করতে পারি, বেনজিন উৎপন্ন করতে পারি। এখন দেখো পেট্রোলিয়াম থেকে বেনজিন ও টোলুইনের উৎপাদন, এসব আসলে তোমার খুব ইম্পর্টেন্ট না, হ্যাঁ, মানে না বললে চলে, তা আমরা কিছু ইম্পর্টেন্ট গুলো পড়বো। যেমন পেট্রোলিয়াম তেলকে আংশিক পাতন করলে তাপমাত্রাটা লাগবে না, প্রাপ্ত তরলকে বলা হয় পেট্রোল বা গ্যাসোলিন, ঠিক আছে। তাহলে কোন পদ্ধতিতে, আংশিক পাতন, 2 স্টার, এই লাইনটা লাগবে। তারপরে দেখো বর্তমানে 90% বাণিজ্যিক বেনজিন পেট্রোলিয়াম থেকে উৎপন্ন করা হয়, রিডিং, ঠিক আছে। আর কিছু লাগতেছে না। তার মানে আমরা যে পেট্রোলিয়াম তৈলকে কোন পদ্ধতিতে পেট্রোল বানাচ্ছি, অ্যান্সার হচ্ছে কি আংশিক পাতন। এই কোশ্চেনটা আমাদের 2 নম্বর অধ্যায়ে ছিল যে কোন আংশিক পাতনের ব্যবহার কি, এগুলো লাগবে না কিছুই। আচ্ছা, এখন বেনজিনে আণবিক অরবিটাল গঠন, বেনজিনের আণবিক অরবিটাল গঠন। এর আগে তোমাদের আমি একটা শখ দিছিলাম, সেখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব, কার্বন কার্বন 3 বন্ধনের দূরত্ব, কার্বন কার্বন 1 বন্ধনের দূরত্ব, এই 3টা পয়েন্ট ছিল। আমাকে কেউ বলতে পারবা যে কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব কত? কেউ বলতে পারবা কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব কতখানি? 1.09 ন্যানোমিটার। পয়েন্ট কত? 09। না, কে কি বলতে পারবা? 0.120 0.101। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই 3টা কিন্তু আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের এই যে বেনজিন আছে না, সেখানে যে আমাদের সিসি দূরত্ব, মানে কার্বন কার্বন 2টা বন্ধনের দূরত্ব, সেটা হচ্ছে 0.139, এটা হচ্ছে 10 স্টার। আর এটা দেখো ইথেন ও ইথিলিন কার্বন কার্বনে যে এখানে কত, একটা ছিল 154, একটা ছিল কত 134, আর আমাদের 3 বন্ধনের ক্ষেত্রে ছিল কত বলতো, 120। যাই হোক, আমাদের এই স্পেশাল এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 10 স্টারের একটা টপিক। হ্যাঁ, আমাদের এই 4টা দূরত্ব কি লাগবে, বেনজিনের ক্ষেত্রে কি 0.139 ন্যানোমিটার। আর আমরা জানি কি 1 ন্যানোমিটার সমান সমান কি 10 আর্মস্ট্রং। সেক্ষেত্রে এককটাকে কি করছে, এখানে 1.39 আর্মস্ট্রং লেখা যায়। এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়া, যাই হোক যেখানে দিয়ে দিচ্ছে, দেখছো 3টা, এটা 3টা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পড়বো ভালো করে পড়বো, 10 স্টার। এখানে একটা কথা বলছে, দেখো দেখো বেনজিন এমন একটা জিনিস, এটা অনেকটা সম্পৃক্তর মতো, অনেকটা অসম্পৃক্ততার মতো। এটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা মানে প্রকাশ করে। তো যখন এটা অসম্পৃক্ত, আমরা কি জানি, যখন 3টা বন্ড থাকে অথবা যখন 2টা বন্ড থাকে, তখন কি বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়া। আর যখন একটা বন্ড ছিল তখন কি বিক্রিয়া দিত, প্রতিস্থাপন বিক্রিয়াও দিত, অপসারণ বিক্রিয়াও দিত। এখানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের একটা আমি ছক দাগাই দিছিলাম যে কখন সংযোজন, কখন প্রতিস্থাপন, কখন অপসারণ। তাহলে যখন অসম্পৃক্ত হবে, শক্তিশালী বন্ধন 3 আর 2, সেখান থেকে তুমি অপসারণ করতে পারবে না, প্রতিস্থাপন করতে পারবে না, সেখানে কি করতে পারবা, জাস্ট সংযোজন করতে পারবা। আর যখন সম্পৃক্ত যৌগ হবে, তার মানে কি একটা বন্ড হবে, সেক্ষেত্রে তুমি প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারবা। 1 স্টার। আচ্ছা, এই যে এখন আমরা বেনজিনের সংযোজন বিক্রিয়াগুলো করব। বেনজিনের সংযোজনে কি কি চেঞ্জ হয় বা কি কি জিনিস ফরমেশন হয়, পরীক্ষায় কি কি আসবে। তার আগে বলে রাখি, তোমাদের জন্য আমি এক নোট বানাইছি। হ্যাঁ, কালকের যে লেকচার ছিল না, ওইটার উপর আমাদের মোটামুটি 7-8 পেজের একটা নোট বানাইছি। হ্যাঁ, ওই নোট পড়লে তোমাদের হয়ে যাচ্ছে 7-8 পেজের মতো। হ্যাঁ, ওইটা বলে হয়ে যাবে, ছোট, মানে এক্সট্রা ইনফরমেশন যেগুলো বইতে নাই কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। যেমন কারা কারা কার্বন যুক্ত হলেও, সরি যারা হাইড্রোজেন যুক্ত হলেও কারা কারা জৈব যৌগ নয়, অথবা কারা কারা কার্বন যুক্ত হলেও জৈব যৌগ নয়, অথবা কারা কারা হাইড্রোজেন বিহীন হলেও জৈব যৌগ।
এরকম কিছু আছে, যেমন বলো তো এটা শিখাইছে কিনা, সিও Cl2, এটা কি জৈব যৌগ নাকি অজৈব যৌগ, কে বলতে পারবা? COCl2 এটা জৈব যৌগ নাকি অজৈব যৌগ? অজৈব। জৈব যৌগ। হ্যাঁ, জৈব যৌগ। অজৈব বললে হবে? এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন বিহীন, এটা কি হাইড্রোজেন বিহীন কিন্তু জৈব যৌগ। আমি টোটাল নোটে 5টা ব্যতিক্রম লিখে দিছি, এর মধ্যে একটা মেডিকেল আসছিল, সেটা হচ্ছে কাঁদুনি গ্যাস। এটা সংকেত দিয়ে বলছিল যে এটা জৈব যৌগ কিনা। এই কাঁদুনি গ্যাসের সংকেতের মধ্যে হাইড্রোজেন নাই, কিন্তু সেটা কি জৈব যৌগ। হ্যাঁ, এটা নোটটা পড়লে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তার মানে হচ্ছে কি এটা জৈব যৌগ, যদিও এর মধ্যে কি নাই, হাইড্রোজেন নাই। যাই হোক, আমরা আমাদের পড়াই ব্যাক করি। দেখো, বেনজিনের সংযোজন, এই সংযোজনটা 3 ভাবে হইতে পারে, 3টা হইতে পারে, খুব ইম্পর্টেন্ট 3টা। যেখানে দেখবা 3 সেখানে কি ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন সংযোজন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হ্যালোজেন সংযোজন, আর 3 নম্বর হচ্ছে ওজোন সংযোজন। যেখানে 3 সেখানেই ইম্পর্টেন্ট। তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন, হ্যালোজেন আর হচ্ছে ওজোন, 3টা। তাহলে এখানে দিয়ে দিল যে অক্সিজেন সংযোজন, এরকম কিন্তু কিছু নাই। হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, ওজোন সংযোজন, O3 নট অক্সিজেন। ঠিক আছে, তাহলে বলতে পারো যে বেনজিনের সংযোজন নয় কোনটি, এরকম আসতে পারে। এখন দেখো এই সংযোজনের যে ব্যাপারটা, হাইড্রোজেন সংযোজন এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এখানে তৈরি হচ্ছে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন তৈরি হয়। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে বেনজিনের সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করি আমাদের কি উৎপাদ পাওয়া যাবে, সাইক্লোহেক্সেন। 1 নম্বর পয়েন্ট সাইক্লোহেক্সেন, হেক্সেন মানে 6টা কার্বন আসতেছে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো 6টা হাইড্রোজেন আসতেছে, তাহলে হচ্ছে C6H6 ছিল কি বেনজিনের, আর 6টা হাইড্রোজেন এক্সট্রা আসলো, তার মানে হয়ে গেল কি C6H12, এর নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। যাই হোক, এখানে লাগবে যে আমাদের প্রভাবক হিসেবে কি ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে নিকেল, এটা হচ্ছে টুইস্টার। তার মানে আমাদের সংযোজন বিক্রিয়ার প্রথমটা যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, আর হাইড্রোজেন সংযোজন হলে কি পাবো আমরা, সাইক্লোহেক্সেন। হ্যাঁ, আচ্ছা সাইক্লোহেক্সেন পাচ্ছি, এবং সাইক্লোহেক্সেন কিসের জন্য পাচ্ছি, আমাদের প্রভাবক হিসেবে ইউজ করা হচ্ছে নিকেল, এবং 200°C তাপমাত্রা ইউজ করা হচ্ছে। এটা ডেন্টালের কোশ্চেন ছিল, তোমাদের আসতে পারে। হ্যাঁ, মোটামুটি ইম্পর্টেন্ট, বেশি না তবে মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হ্যালোজেন সংযোজন। তার মানে আমাদের প্রত্যেকটা বিক্রিয়া কি কি লাগবে, 1 নম্বর হচ্ছে যদি কোনো স্পেশাল নাম থাকে, 2 নম্বর যদি কোনো ইম্পর্টেন্ট প্রভাবক থাকে, 3 নম্বর যদি গুরুত্বপূর্ণ কোনো তাপমাত্রা উল্লেখ থাকে, আর 4 নম্বর হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা এই যে বেনজিনের হ্যালোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন এটা খুব ইম্পর্টেন্ট, এটা 10 স্টার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে করা হয়। সূর্যালোকের উপস্থিতিতে, এটা একটা বেনজিন বড় করে লিখছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এই বেনজিনের সাথে আমাদের কি করছে, ক্লোরিন, হ্যালোজেন কি, ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন, তাহলে হ্যালোজেন সংযুক্ত করছে সূর্যালোকের উপস্থিতিতে। আর তৈরি হচ্ছে দেখো বেনজিনের সংকেত ছিল কি C6H6, আমি কি করছি, ক্লোরিন যুক্ত করলাম 6টা, তাহলে Cl6, এটা নাম হচ্ছে বেনজিন হেক্সা ক্লোরাইড। বেনজিনের সাথে কি, হেক্সা মানে 6, ক্লোরাইড মানে 6টা ক্লোরিন, তাহলে বেনজিন হেক্সা ক্লোরাইড, বেনজিন হেক্সা ক্লোরাইড। মজার বিষয় হচ্ছে এই যে বিক্রিয়াটায় বেনজিন হেক্সা ক্লোরাইড হয়, এর নাম তোমাদের পরীক্ষায় বেনজিন হেক্সা ক্লোরাইড থাকবে না, পরীক্ষায় দিয়ে দিবে হচ্ছে গ্যামাক্সিন পাউডার, ইংলিশে নাম দিয়ে দিবে যে গ্যামাক্সিন পাউডার, তোমরা চিনবে না। পরীক্ষায় বলবে যে গ্যামাক্সিন পাউডার এটা কোথা থেকে তৈরি হয়, 1 নম্বর হচ্ছে বেনজিন থেকে তৈরি হয়, কিসের সাহায্যে, হ্যালোজেন সংযোজন বিক্রিয়ার সাহায্যে, আর এটার অপর নাম হচ্ছে লিনয়েড। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জিনিসটা কি হিসেবে কাজ করে, জীবাণুনাশক হিসেবে কাজ করে। পরীক্ষায় তোমরা বেনজিন হেক্সাক্লোরাইড খুঁজে পাবা না, পরীক্ষায় তোমরা কোনটা খুঁজে পাবা, গ্যামাক্সিন পাউডার অথবা লিন্ডেন, লিন্ডেন অথবা কি লিনডেন। গ্যামাক্সিন পাউডার, এই দুইটা তোমাদের পরীক্ষা দিয়ে দিবে যে লিন্ডেনের ব্যবহার কি। তোমরা বলবে কেন, এটা তো জীবনে দেখিনি নেই, কিন্তু এই লিন্ডেন আসলে কি, বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড। আমাকে কেউ বলো তো C6Cl6 এই জিনিসটা কি, জৈব যৌগ নাকি অজৈব যৌগ, কে বলতে পারবা, বলো। ভাই জৈব যৌগই তো। হ্যাঁ, এরা হচ্ছে জৈব যৌগ। হ্যাঁ, মাথায় রাখবে, এই শখটা বললে হয়ে যাবে সব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই পয়েন্টগুলো লাগবে। ঠিক আছে, আচ্ছা একটু দাগে দিই, নাহলে আবার পরে জীবাণুনাশক, গ্যামাক্সিন পাউডার হচ্ছে লিনয়েড। হ্যাঁ, এরকম মানে একটু অপর নামগুলো পড়তে হবে। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে ওজোন সংযোজন। এখান থেকে ইম্পর্টেন্ট না, এখান থেকে জাস্ট বলবা যে ওজোন সংযোজনের ফলে কি তৈরি হয়, গ্লাইকোক্সাইড। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পয়েন্ট কি ছিল, প্রথম পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন সংযোজন। ঠিক আছে, শেষ। 2 নম্বরটা কি ছিল, হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন কোনটা আমরা অ্যাড করছি, ক্লোরিন। হ্যালোজেন তো 5টা থাকে, এর মধ্যে কি ক্লোরিন একটা। তো ক্লোরিন সংযোজন করার পর আমরা কি পেয়েছি, বেনজিন হেক্সাক্লোরাইড, যার নাম আমরা কি জানি, লিন্ডেন, অথবা যার নাম আমরা কি জানি,
আর গ্যামাক্সিন পাউডার। আর এটার কাজ কি? জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বরটা। আর 3 নম্বর, ওজোন সংযোজন করলে আমরা কি পাবো বেনজিনের সাথে? গ্লাইঅক্সাইড। শেষ রিডিং। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে আমরা যে এখানে একটা কথা বলছে দেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে ওজোনের সংযোজন বিক্রিয়ায় ওজোনাইড গঠন করে। এখানে এই বিক্রিয়ার কথা বলছে। উৎপাদ যৌগকে উত্তপ্ত পানিতে আদ্য বিশ্লেষণ, মানে কি পানি দ্বারা ভাঙা, উভয় বিক্রিয়াকে একত্রে ওজোনোলাইসিস বলা হয়। এই বিক্রিয়ার সংজ্ঞা পড়বা রিডিং। দেখো এখানে একটা পয়েন্ট লিখছে, উভয় বিক্রিয়া দ্বারা জৈব যৌগের দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। অবস্থান মানে এই যে আমাদের ওজোনোলাইসিস করতেছি না, তার মানে দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থান মানে এটা কয় নাম্বার কার্বনে আছে এটা জানা যায়, কিন্তু কয়টা সংখ্যা এটা জানা যায় না। এটা হচ্ছে টুইস্টার। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারি? যে এইটা আমাদের বন্ধনটা কোথায় আছে এটা জানতে পারি, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের কি অবস্থান জানতে পারি, কিন্তু কয়টা আছে এটা কিন্তু সংখ্যা জানতে পারি না। মানে এটা কোথা দিয়ে ভাঙছে, 1 নম্বর কার্বনে ভাঙছে, 2 নম্বর কার্বনে নাকি 3 নম্বর কার্বনে, এগুলো দ্বারা আমরা কি জানতে পারি? অবস্থান, কিন্তু সংখ্যাটা জানতে পারি না। তাহলে আমরা 2 ধরনের বিক্রিয়া পাইছিলাম। একটা হচ্ছে, এর মধ্যে একটা পেয়ে গেলাম কি, বেনজিনের সংযোজন বিক্রিয়া। আমরা কি পাইছিলাম? সম্পৃক্ততার ক্ষেত্রে কি পাইছিলাম? সম্পৃক্তর ক্ষেত্রে পাইছিলাম হচ্ছে প্রতিস্থাপন। আর যারা অসম্পৃক্ত তাদের ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? অসম্পৃক্ততার ক্ষেত্রে 2 বন্ধন 3 বন্ধন থাকে, তাদের ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? বেনজিনের সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া 3টা ছিল, যেখানে 3 সেখানে ইম্পর্টেন্ট, একটা হাইড্রোজেন সংযোজন, একটা হ্যালোজেন সংযোজন, এটা হচ্ছে কি অজন সংযোজন। কি কি প্রোডাক্ট হয়, কি কি ব্যবহার, এটা আমরা পড়ে ফেলছি। এখন আমরা পড়বো বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। হ্যালো, আমরা একটু একটা ফ্রেন্ড ফোন দিছিল তো, এই জন্য একটু ছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা আবার শুরু করি। তাহলে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এখানে হচ্ছে আমাদের কি হবে? প্রতিস্থাপন হবে। দেখো এইসব বিক্রিয়ার আসলে কোনো বড় বিক্রিয়া এখান থেকে আসে না, এখান থেকে 2টা জিনিস আসে। একটা হচ্ছে বিক্রিয়ার নাম, যেমন এখানে দিয়ে দিবে যে কোনটি বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নয়। এখানে 4টা আছে, একটা হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনেশন, তারপর হচ্ছে অ্যাসিড ফিডেলক্রাফট, একটা আছে হচ্ছে সালফেনেশন। ঠিক আছে, এই 4টা আছে, একটা হচ্ছে নাইট্রেশন, এই 4টা আছে বিক্রিয়ার নাম। পরীক্ষায় দিয়ে দিবে যে নিচের কোনটি বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নয়। আমাদের মেইন কাজ হচ্ছে হেডলাইন গুলো পড়া। ঠিক আছে, হ্যালোজেনেশন এটা একটা পড়লাম, জাস্ট হেডলাইন। হ্যাঁ, জাস্ট হেডলাইন। 2 নম্বর হচ্ছে নাইট্রেশন, হেডলাইন। 3 নম্বর সালফোনেশন, হেডলাইন। এসব বিক্রিয়ার কৌশলটা সব জীবনেও আসবে না। ফিডল ক্যাপ বিক্রিয়া। তাহলে আমরা 4টা বিক্রিয়া করে ফেললাম। এই 4টা বিক্রিয়া হচ্ছে আমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। শেষ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। 4টা বিক্রিয়া করছি। এখন আমাদের 2 নম্বর কাজ হচ্ছে, 2টা বিক্রিয়া আছে যাদের তাপমাত্রা পরীক্ষায় খুব আসে, এবং একটা তোমরা জানো সবাই আশা করি, কারণ ইন্টারে এই কোশ্চেনটা সৃজনশীল প্রত্যেকবারই আসে। সেটা হচ্ছে বেনজিনের যে নাইট্রেশন হয়, এই নাইট্রেশনের ক্ষেত্রে কত তাপমাত্রা লাগে বলো তো? 60°C। এটা কিন্তু সবাই জানো। হ্যাঁ, এই যে 60°C, এটা সবাই জানো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10 স্টার দাও। তাহলে বেনজিনের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা হচ্ছে, বেনজিনের নাইট্রেশনের ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 60°C। এখানে যদি বেনজিন না থেকে টোলেইন হইতো, বলো তো তাপমাত্রা কত হইতো? কে বলতে পারবা? এই দুইটাই তো আসতো পরীক্ষায়, টোলোইনের নাইট্রেশন আর কি। হ্যাঁ, ভাই 450 না? এই ভুলভাল করলে হবে? কতবার নাই কোশ্চেন আসছে সৃজনশীলেই। বেনজিনের নাইট্রেশনের ক্ষেত্রে তাপমাত্রা হয় 60°, আর টোলেনের ক্ষেত্রে হয় যায় হাফ, 30°। 30। 30। বেনজিনের নাইট্রেশনের ক্ষেত্রে হচ্ছে তাপ কত? 60°। আর টোলুইনের নাইট্রেশনের ক্ষেত্রে তাপ কত? অ্যান্সার হচ্ছে 30°। এই দুইটা আমাদের নাইট্রেশন মনে রাখতে হবে। ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমাদের লাগবে হচ্ছে সালফোনেশন। হ্যাঁ, এরপরে আমাদের কোনটা লাগবে? সালফোনেশন। এই সালফোনেশন বিক্রিয়ারও তাপটা লাগবে। এই প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় হচ্ছে 100 ডিগ্রি, সরি, এই প্রক্রিয়ায় তাপ লাগে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমাদের বইতে নাই, এটা হচ্ছে অন্য জায়গায় আছে, এটা তোমাদের লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সালফোনেশনের ক্ষেত্রে তাপ কত লাগে? 100 ডিগ্রি সেলসিয়াস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা টেন স্টার দাও। হ্যাঁ, সঞ্জিত স্যারের বইতে আছে। সালফোনেশনের ক্ষেত্রে তাপ লাগে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে আমাদের বিক্রিয়া ফিডল ক্র্যাফট, যেহেতু একটা নামের বিক্রিয়া, এক্ষেত্রে আমাদের জাস্ট এই প্রভাবকটা লাগবে। দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রভাবক হিসেবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ করা হয়। এটা হচ্ছে টুইস্টার। কোন দুইটার ক্ষেত্রে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ করা হয়? একটা হচ্ছে ফিডল ক্র্যাফট বিক্রিয়া, একটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে আমরা টোটাল কি পেলাম বলতো? চারটা বিক্রিয়া পেলাম। একটা হচ্ছে হ্যালোজেনেশন, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফিডল ক্র্যাফট বিক্রিয়া, একটা হচ্ছে সালফোনেশন, একটা হচ্ছে নাইট্রেশন। তাহলে এই চারটা হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এই চারটার মধ্যে দুইটা কি ইউজ করা হচ্ছে? দুইটা ইউজ করা হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আর নাইট্রেশন বিক্রিয়া থেকে আমাদের কি পড়তে হচ্ছে? তাপমাত্রা কত লাগে, এখানে লাগে হচ্ছে 60 ডিগ্রি। আর আমাদের আরেকটা কি বললাম যে সালফোনেশনের কথা কত লাগে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই চারটা বললে আমাদের এখান থেকে এনাফ। ওকে, এরপর হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি, হ্যাঁ, এখান থেকে আমাদের কি কি লাগবে? এখানে একটা নিয়ম আছে, দেখো, নাম হচ্ছে হ্যাকেল নিয়ম। ঠিক আছে, আমাদের প্রথমে লাগবে এই যে হ্যাকেল নিয়মটা না, এটা হচ্ছে কত সালে করা হয়? এটা হচ্ছে 1931 সালে করা হয়। যেহেতু নাম হচ্ছে হ্যাকেল নিয়ম, তাহলে বিজ্ঞানীর নামও কি? হ্যাকেল। আর যেহেতু এটা রসায়ন বই, তাহলে সে হবে কি? রসায়নবিদ। আচ্ছা, দেখো, এই হ্যাকেল নিয়মের দুইটা শর্ত আছে। তো এর আগে আমাদের একটা কথা মনে রাখতে হবে, হ্যাকেল নিয়মের কাজটা কি? এটা আসলে প্রকাশ করে যে কোনো একটা যৌগ, সেটা হচ্ছে আহ ওয়েট ওয়েট, উদাহরণগুলো কই, অ্যারোমেটিক কিনা। হ্যাঁ, কোন একটা যৌগ অ্যারোমেটিক যৌগ কিনা এটা প্রকাশ করে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু দেখবো এখান থেকে আমাদের অ্যাডমিশনে কি কি লাগবে। এক নম্বর দেখো, জৈব যৌগটির গঠন চ্যাপ্টা সমতুল্য চাকতিক হতে হবে। তার মানে এক নম্বর কি? চাকতিক হতে হবে। দুই নম্বর হচ্ছে সমতুলীয়, মানে চ্যাপ্টা সমতুলীয় হইতে হবে, এটা 2 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে চাকতিক হইতে হবে। চাকতিক মানে বোঝোই তো, এরকম চাকতিক, চাকতিক হইতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমতুল্য, মানে কি একে তলে হইতে হবে। 3 নম্বর হচ্ছে বন্ধন গঠন করতে হবে হচ্ছে অরবিটাল দ্বারা গঠন পূর্ণ থাকতে হবে, এটা হচ্ছে রিডিং। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে দেখো, বলয় বা চক্র গঠনকারী প্রতিটি পরমাণুতে পি অরবিটাল থাকতে হবে, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট দাও, পি অরবিটাল থাকতে হবে। লাস্টেরটা হচ্ছে 4n+2 দ্বারা আমাদের যে পাই ইলেকট্রন সংখ্যা, সেটা মান ঠিক রাখতে হবে। দেখো, সাপোজ তোমার হচ্ছে পাই ইলেকট্রন সংখ্যা, কারো ক্ষেত্রে হচ্ছে 10, পাই ইলেকট্রন সংখ্যা কারো ক্ষেত্রে হচ্ছে 10। সেক্ষেত্রে তুমি যদি 4n+2 এই সূত্র দ্বারা এই 10কে না মিলাইতে পারো, যেমন এখানে n কত হচ্ছে? 8 4 2, n হচ্ছে 2। ঠিক আছে, যদি এটা মিলে যায় তাহলে সেটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। আর যদি এখানে n এর মান 2 না হয়, এরকম হয় হাফ বা 1.5, সেক্ষেত্রে কি নাই, সেটা অ্যারোমেটিক যৌগ নয়। পূর্ণ সংখ্যা হইতে হবে, যেমন 0 1 2 3, এরকম পূর্ণ সংখ্যা হইতে হবে। এখন তোমরা কি কেউ এই পাই ইলেকট্রন বের করার পদ্ধতি জানো? বলো তো, এখানে কয়টা পাই ইলেকট্রন আছে বেনজিনের ক্ষেত্রে? সরি, এটা মুছে দাও। হ্যাঁ, এখানে কয়টা ভাই পাই ইলেকট্রন আছে? 6টা। 3টা। 6টা। পাই ইলেকট্রন মানে কি? পাই বন্ধন। পাই ইলেকট্রন মানে কি? যত কয়টা পাই বন্ধন আছে তার কি 2 গুণ। কারণ একটা পাই বন্ধনে কি থাকে? 2টা পাই ইলেকট্রন থাকে। তাহলে এখানে 3টা পাই বন্ধন আছে না বেনজিনের ক্ষেত্রে? 3টা পাই বন্ধন থাকলে আমাদের পাই ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। ঠিক আছে, যদি 4টা পাই বন্ধন থাকে, সেক্ষেত্রে আমাদের পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা? 8টা। 4টা থাকলে কয়টা? 8টা। 10টা থাকলে 20টা। মানে যতগুলো পাই বন্ধন থাকবে তার ডাবল হচ্ছে কি আমাদের পাই ইলেকট্রন সংখ্যা। এখন দেখো, এখানে আমাদের কিছু দিচ্ছে, যেমন হচ্ছে n = 0, কখন n এর মান 0 হচ্ছে, কখন 1 হচ্ছে, আর কখন 2 হচ্ছে, কখন 3 হচ্ছে। দেখো, ন্যাপথলিন, ন্যাপথলিনের ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, অ্যানথ্রাসিনের ক্ষেত্রে হচ্ছে 3, এই যেগুলা, হ্যাঁ, এই যে বেনজিন, তারপর হচ্ছে ফিউরান, থায়োপিন, পাইরোল, পিরিডিন, এগুলোর ক্ষেত্রে হচ্ছে 1। এগুলো পরীক্ষা আসে যে বেনজিনের ক্ষেত্রে n এর মান কত পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে কি 1। আর n = 0 কখন হচ্ছে? যখন সাইকোপ্রোপিন, এটা ইউজ হচ্ছে, সাইকোপ্রোটিন ক্যাটায়ন এটা ইউজ হচ্ছে। কোন সময় যদি n এর মান হাফ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যারোমেটিক নয়।
ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এই ধরনের কোশ্চেন লাগবে। এই যে ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ। ন্যাপথলিন কি একটা অ্যারোমেটিক যৌগ, কেন? কারণ ন্যাপথলিনে তুমি পাই ইলেকট্রন বের করো, দেখো এটা ন্যাপথলিনের সংকেত। এই যে ন্যাপথলিনের ক্ষেত্রে দেখো এখানে পাই ইলেকট্রন কয়টা আছে, দেখো একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা বন্ধন, চারটা বন্ধন, পাঁচটা বন্ধন। ন্যাপথলিনের ক্ষেত্রে যদি পাঁচটা পাই বন্ধন পাওয়া যায়, তাহলে ন্যাপথলিনের ক্ষেত্রে পাই ইলেকট্রন কয়টা? 10টা। এখন তুমি বের করো 4n + 2 5টা। 10। তাহলে n এর মান কত পাচ্ছ? 4। যেহেতু n এর মান 4 পাচ্ছ, 4 হচ্ছে না কত? 10 8 4 2 হচ্ছে, হ্যাঁ, এর মান হচ্ছে কত? 2। যেহেতু 2 একটা কি পূর্ণ সংখ্যা, তার মানে আমাদের ন্যাপথলিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তুমি এইভাবে এই যৌগগুলো পারো, ঠিক আছে। এখানে আমাদের লাগবে পাই ইলেকট্রন সংখ্যা কার কয়টা একটু জানি রাখতে হবে। যেমন ন্যাপথলিনের ক্ষেত্রে 10টা, বেনজিনেরটা কিন্তু সবাই জানো, হ্যাঁ, বেনজিনের সাথে সাথে আমাদের ফিউরান, ফিউরান এদের ক্ষেত্রেও কি 6টা। এখানে একটা মজার বিষয় আছে, দেখো দেখো এই ফিউরানেরটা দেখো, ফিউরানের ক্ষেত্রে কিন্তু কি আছে দেখো, ফিউরান একটু ভাবে আমি আঁকাই, দাঁড়াও। দেখো ফিউরানের ক্ষেত্রে একটা বন্ধন আছে, দুইটা বন্ধন আছে। পাই বন্ধন আছে কয়টা? 2টা। কিন্তু এখানে পাই বন্ধন যদি 2টা থাকে, তাহলে ফিউরানের ক্ষেত্রে পাই ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা কয়টা ছিল বলতো? পাই ইলেকট্রন 8টা। এই 4টা। 4টা। পাই ইলেকট্রন হওয়ার কথা ছিল 4টা। 4টা, কারণ আমরা জানি পাই বন্ধনের সংখ্যা 2টা হলে পাই ইলেকট্রন কয়টা হবে? 4টা। কিন্তু এখানে দেখো পাই ইলেকট্রন কয়টা দিছে? 6টা। মনে রাখবা, মনে রাখবা এই যে মুক্তজোড় আছে না, মুক্তজোড়, মুক্তজোড় ইলেকট্রন 2টা আছে না, এই মুক্তজোড় ইলেকট্রন যখন ভিতরের দিকে থাকবে, এই দেখেন ভিতরের দিকে আছে না, এই মুক্তজোড় ইলেকট্রন যখন ভিতরের দিকে থাকবে তখন সেটা ইউজ করা হবে আমাদের পাই ইলেকট্রন হিসেবে। তাহলে হিসেব করে এখানে টোটাল পাই ইলেকট্রন কয়টা আছে? পাই বন্ধন আছে কয়টা? 2টা। 2টা পাই বন্ধনের জন্য কয়টা পাই ইলেকট্রন হবে? 2 × 2 4টা পাই ইলেকট্রন আছে। আর আমাদের এখানে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? 2টা। তাহলে 2টা মুক্তজোড় ইলেকট্রনের জন্য আরো 2টা পাই ইলেকট্রন, তাহলে টোটাল কয়টা হলো? 6টা পাই ইলেকট্রন। তোমরা কি এটা বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা কেমনে পাই ইলেকট্রনের সংখ্যা ইজিলি বের করতে পারি। এখানে অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের এখানে পার্থক্য দিচ্ছে, এটা আমরা ছক আকারে পড়ে ফেলবো। দেখো এখানে সবগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট না, তবে এটা সবগুলো পয়েন্ট রিডিং দিবা। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি সেগুলো হচ্ছে কার্বনের হার। বলো তো কার্বনের হার, এটা বেসিক কথা, যে কার্বনের হার কাদের বেশি থাকবে, অ্যালিফেটিকের নাকি অ্যারোমেটিকের? বলো তো। অ্যারোমেটিক মানে কি? সব কার্বনের খেলা। অ্যারোমেটিক তো কার্বন। অ্যারোমেটিক মানে কি? মাস্ট কার্বন থাকতে হবে, হাইড্রোকার্বন, হাইড্রোজেন কার্বন থাকতে হবে। মানে কার্বন হচ্ছে ফরজ একটা জিনিস, তার মানে অবশ্যই অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হবে? কার্বনের সংখ্যা কি হবে? অপেক্ষাকৃত বেশি হবে, ঠিক আছে। আর অ্যালিফেটিকের ক্ষেত্রে এটা কম হবে। আচ্ছা, তারপরে এখানে লাগবে, সেটা তো জানো সবাই, এই বিয়ারের পরীক্ষা, এটা 9 10 এ পড়ছিলাম বিয়ার, হ্যাঁ, এটা রিডিং দিবা 1 আর কি বলে? ও আচ্ছা 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 আচ্ছা। আমি দাঁড়াও দাঁড়াও, ওকে রাইট। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের তারপর হচ্ছে হ্যালাইড যৌগের সক্রিয়তা, হাইড্রোক্সি যৌগের সক্রিয়তা, এগুলো রিডিং দিবা। এই যে এটা লাগবে, এই 7 নম্বরটা হচ্ছে 5 স্টার। দেখো যারা অ্যালোফেটিক হাইড্রোকার্বন তাদের ক্ষেত্রে কি লাগতেছে? সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে হচ্ছে সংযোজন হচ্ছে, প্রতিস্থাপন হচ্ছে, অপসারণ হচ্ছে। কিন্তু এখানে দেখো সংযোজন কেমনে হচ্ছে আর এখানে সংযোজন কেমনে হচ্ছে। যখন আমরা অ্যালকিন, অ্যালকাইন এগুলো পড়ি না, সেক্ষেত্রে আমাদের সংযোজন হতে পারে কি ইলেকট্রোফিলিক সংযোজন আর হচ্ছে নিউট্রোফিলিক সংযোজন। এর মধ্যে ইলেকট্রোফিলিক সংযোজন কাদের হয় আর নিউট্রোফিলিক সংযোজন কাদের হয়? ইলেকট্রোফিলিক হয় হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইনে, আর নিউট্রোফিলিক হয় হচ্ছে আমাদের কার্বনিল। আচ্ছা, তোমরা কি কার্বনিল মানে বোঝো? কার্বনিল কারা? কার্বনিল মানে বোঝো? অ্যালডিহাইড, কিটোন, অ্যালডিহাইড আর তারপরে কিটোন। হচ্ছে কার্বনিল মানে হচ্ছে হ্যাঁ, অ্যালডিহাইড আর কিটোন। আচ্ছা, আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। আমরা কিন্তু একটু আগে পড়ছি বেনজিনের কি হয়? সংযোজন। কয়টা সংযোজন হয়? 3টা। একটা হাইড্রোজেন, একটা হচ্ছে হ্যালাইড, আর একটা হচ্ছে কি ওজোন। আমাকে এখন ওজন। বলো তো,
বেনজিনের সাথে যখন এই হ্যালোজেনের সংযোজন হয় তখন কোন প্রোডাক্টটা উৎপন্ন হয়? একটু আগে পড়ছো ভাবো, বেনজিনের সাথে যখন হ্যালোজেনের বিক্রিয়া হয়। গ্যামাক্সিন পাউডার, হ্যাঁ, গ্যামাক্সিন পাউডার বা লেন্ডিন। এটার ব্যবহার কি? জীবাণু জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। আমাদের ওই ব্যবহারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বারবার এটাই পাবা। তো আমাদের এখানে সংযোজন, প্রতিস্থাপনের, অবসান বিক্রিয়া সম্পর্কে একটু জানতে হবে কাদের কোনটা হচ্ছে। এখানে এটা নিউট্রোফিলিক হচ্ছে, তবে প্রথম পয়েন্টটা কি বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, সংযোজনটা বেশি ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে, বেনজিনের ক্ষেত্রে হচ্ছে সেটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে, মানে সূর্যালোকের সাহায্যে হচ্ছিল। আচ্ছা, এরপর হচ্ছে সমাধান, এসব সৃজনশীল লাগবে না। আচ্ছা, এখন মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক মনে রাখবা, জৈব যৌগের ক্ষেত্রে যেগুলো একটু ছোট টপিক, মানে উদাহরণ টাইপের, এই কোশ্চেন গুলো বেশি আসে। 3টা কোশ্চেন আসে জৈব যৌগ থেকে, এভারেজ 3টা আসে। একটা আসবে উদাহরণ, আর একটা আসবে যে বিক্রিয়ার নাম সহকারে, যে কি প্রভাবক ইউজ করা হচ্ছে, কত তাপমাত্রা ইউজ করা হচ্ছে, এগুলা। আর একটা আসবে মাস্ট বি কাজ। তো এই টোটাল হচ্ছে 3টা আমাদের আহ এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, বড় কোনো আমাদের এখান থেকে কোশ্চেন আসে না, ছোটগুলো আসে। একটা এক্সাম্পল আসে, একটা আসে হচ্ছে ব্যবহার, যে এটার ব্যবহার কি, যেমন আসতে পারে যে গ্যামাক্সিনের ব্যবহার কি, এর আসতেই পারে, সেটা হচ্ছে জীবাণুনাশক হিসেবে ব্যবহার আসে। তারপর আসে যে এই বিক্রিয়ায় কি ইউজ করা হচ্ছে, শনাক্তকরণের জন্য কি ইউজ করা হচ্ছে। টোটাল 5-6টা আছে, এটা আমরা কালকে ক্লাসে ক্লিয়ার করবো। আজকে আমরা আরো একটু পড়ি। এখানে দেখো, আক্রমণকারী বিকারকের শ্রেণী বিভাগ। আক্রমণকারী বিকারকের শ্রেণী বিভাগ এখানে 3 ভাগে ভাগ করছে, আগে এটা জানতে হবে। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা হচ্ছে নিউট্রোফাইল। এখানকার উদাহরণ 10 স্টার। এখানকার কি জাস্ট উদাহরণ লাগবে 10 স্টার। দেখো, ইলেকট্রোফাইল মানে কি, যে ইলেকট্রনকে ভালোবাসে। ইলেকট্রোফাইল মানে কি, যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। আমাকে এখন বলো যে ইলেকট্রোফাইল মানে, তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, তাহলে সেগুলো কি হবে, নেগেটিভ নাকি পজিটিভ? ইলেকট্রোফাইল পজিটিভ। পজিটিভ হবে। পজিটিভ। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, তাহলে ইলেকট্রনের প্রতি যাদের আকর্ষণ, তারা যদি হয় হচ্ছে তাদের হইতে হবে হচ্ছে পজিটিভ, কারণ ইলেকট্রন নেগেটিভ। সেম ভাবে নিউট্রোফিল তাহলে কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা, নেগেটিভ। এখন আমাদের ফ্রি রেডিক্যাল সম্পর্কে দেখো, এখানে বলছে হচ্ছে সমভাঙনে, যে সমভাঙন একটা কথা আছে। সমভাঙন মানে এটা যদি একটা রশি হয়, এটাকে যদি মাঝখান থেকে ভাঙো, এটা না হচ্ছে কি সমভাঙন। এখন যদি তুমি মাঝখান থেকে ভাঙো, তাহলে কি কম বেশি হওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ, না। না। এখন যদি মাঝখান থেকে ভাঙো, তাহলে কিন্তু কম বেশি হওয়ার কোনো চান্স নাই। এখন যদি কম বেশি হওয়ার চান্স না থাকে, তাহলে কি এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ সৃষ্টি হওয়ার কোনো চান্স আছে? না। না। তাহলে আমাদের এই যে ফ্রি রেডিক্যাল, এখানে কোনো নেগেটিভ বা পজিটিভ চার্জ হচ্ছে না। তাহলে নেগেটিভ পজিটিভ চার্জ কখন হচ্ছে, যখন ইলেকট্রোফাইল নিউট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল বা নিউট্রোফাইলের ক্ষেত্রে আমাদের কি হবে, বিষম ভাঙন, মানে একটা বড় হবে একটা ছোট হবে, এরকম হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফ্রি রেডিক্যাল সম্পর্কে কিছু বৈশিষ্ট্য তোমরা লিখে নাও, যেটা আমাদের এই স্যারের বইতে নাই। ঠিক আছে, তাহলে এটা সমভাঙন দ্বারা হচ্ছে, মানে সমান ভাগে ভাগ হচ্ছে। 1 নম্বর বৈশিষ্ট্য লিখে নাও, সেটা হচ্ছে চার্জবিহীন। যেহেতু এটা মাঝখান থেকে কি হচ্ছে, ভাঙতেছে, তাহলে এখানে কোনো চার্জ সৃষ্টি হচ্ছে না। 1 নম্বর হচ্ছে একটা চার্জবিহীন। 2 নম্বর হচ্ছে খুবই সক্রিয়। দেখো, এই যে ইলেকট্রন গুলা, এগুলো কিন্তু একটা কক্ষপথের মধ্যে থাকে। এই যে রেডিয়াস গুলো আছে না, তোমার হচ্ছে যে ফ্রি রেডিক্যাল গুলা, এগুলো একদম ইলেকট্রনের বাইরে থাকে। তার মানে এগুলাকে নিউক্লিয়াস কোনোভাবে আকর্ষণই করতে পারে না। মনে করো এটা নিউক্লিয়াসের চার্জ, এখানে থাকছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল এখানে ঘুরতেছে। তাহলে আমাদের নিউক্লিয়াস কি করতে পারে না, এদেরকে কোনোভাবে আকর্ষণই করতে পারে না ঠিক মতো। তাহলে সেটা কি ইচ্ছা মতো যার তার সাথে রিয়াকশন করতে পারে। এজন্য এরা হচ্ছে কি খুবই সক্রিয়। আর যারা খুবই সক্রিয়, তাদের স্থায়িত্ব কি কম, মানে যে কোনো সময় যে তারা বিক্রিয়া করতে পারে, এজন্য তাদের স্থায়িত্ব কম। আরেকটা হচ্ছে বিক্রিয়ার অন্তর্বর্তী প্রজাতি হিসেবে কাজ করে, বিক্রিয়ার অন্তর্বর্তী ভিতর হিসেবে কাজ করে। এই আমাদের 4টা বৈশিষ্ট্য ফ্রি রেডিক্যাল থেকে এক্সট্রা ইনফরমেশন করতে হবে। 2 স্টার। এখন অ্যালকাইল ফ্রি রেডিক্যালের সক্রিয়তা, এটা একটু লাগবে মনে রাখবা। সক্রিয়তার যে যে হচ্ছে উদাহরণ, সেটার উল্টাই হচ্ছে কি স্থায়িত্ব। কারণ যে যত বেশি সক্রিয়, সে তত বেশি কি স্থায়ী না, সে তত কম স্থায়ী। যে যত বেশি সক্রিয়, সে তত কম স্থায়ী। আমার কাছে এই সক্রিয়র যতগুলো সক্রিয়তা আছে, সবগুলো একটা ছক করা আছে, এটা আমরা ক্লাস শেষে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তখন ইজি লাগবে। এখানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল মূলক। হ্যাঁ, এখানে 3 ডিগ্রি। এটা স্থায়িত্ব বুঝাইছে। মনে করো মিথাইল আছে না, সি 3টা গ্রুপ আছে, দেখো এটার সাথে 3টা আছে, 3টা আর আছে। তাহলে এই যে 3টা আর আছে, এই 3টা আরের জন্য এটা কি ঠিক মতো কাজ করতে পারতেছে? আমাদের যে
ফ্রি রেডিক্যালটা ছিল এটা কিন্তু ঠিকমতো কাজ করতে পারতেছে না। তার মানে কি? তার মানে এটার সক্রিয়তা অনেক কম। ঠিক আছে, এটার কি সক্রিয়তা কম, বাধা বেশি। এই যে বাধা, একটা বাধা, দুইটা বাধা, তিনটা বাধা, এর বাধা কি বেশি। বাধা বেশি মানে কি সক্রিয়তা কম, সক্রিয়তা কম মানে কি স্থায়িত্ব বেশি। এরকম সবগুলোর ক্ষেত্রে এরকম। দেখো এটা ক্ষেত্রে কি নাই, কোনো বাধাই নাই, তাহলে এটা কিন্তু সেই রকমের সক্রিয়। তাহলে যদি বলা হয় সবচেয়ে বেশি সক্রিয়কে, আনসার হচ্ছে কি এই মিথাইল। সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে কি মিথাইল ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, আর সবচেয়ে কম সক্রিয় কোনটা? এটা 3 ডিগ্রি অ্যালকাইল। তিনটা আর আছে 3 ডিগ্রি। মনে রাখবো যে আমাদের কার্বন যতগুলোর সাথে কার্বনের সাথে যুক্ত থাকে তাদেরকে তটো ডিগ্রি বলা হয়। এখানে আমাদের একটা কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত আছে 3 ডিগ্রি, এখানে 2টা কার্বনের সাথে যুক্ত আছে 2 ডিগ্রি, এখানে একটা কার্বনের সাথে যুক্ত আছে 1 ডিগ্রি, আর এখানে এটা কোনো ডিগ্রি না। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল। আচ্ছা, যাই হোক, আমাদের এই সক্রিয়তার তোমরা মোটামুটি বুঝতে পারছো আশা করি। তাহলে আমাদের যেটা বেশি সক্রিয় সেটার স্থায়িত্ব একটু কম হবে। এই যে দেখো, আমাদের ইলেকট্রোফিলিক আর হচ্ছে নিউট্রোফিলিক। এখান থেকে আমাদের লাগবে কি, উদাহরণ লাগবে। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে যারা হচ্ছে ইলেকট্রনকে পছন্দ করে, তার মানে তারা নিজেরা কি, তারা নিজেরা পজিটিভ চার্জ হবে। আর নিউট্রোফিল মানে কি? যারা নিজেরা কি, নিজেরা পজিটিভ চার্জকে পছন্দ করে, তার মানে তারা নিজেরা হবে হচ্ছে নেগেটিভ। এখন আমাদের এই ইলেকট্রোফাইল আর হচ্ছে নিউট্রোফাইলের উদাহরণগুলো লাগবে। এগুলো হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। আজকের টপিকের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ টপিক। একটা হচ্ছে আমাদের ফার্স্টে পয়লা ব্যবহার এটা, আরটা হচ্ছে কি এই ইলেকট্রোফাইল আর নিউট্রোফাইল। এখানে কার্বনিয়ামের কথা বলছে। কার্বনিয়াম মানে কি? কার্বনিয়াম, কার্বনিয়াম হচ্ছে পজিটিভ চার্জ। আর এটা আছে কার্বনায়ন, কার্বানায়ন। হ্যাঁ, কার্বনায়ন হচ্ছে কি নেগেটিভ, কার্বানায়ন হচ্ছে নেগেটিভ, আর কার্বনিয়াম এটা হচ্ছে পজিটিভ। সেম। আমাদের এখানে কি লাগবে? দেখো এখানে কি আছে, স্থায়িত্ব। এখন যদি স্থায়িত্ব দেওয়া থাকে তার মানে কি উল্টা হচ্ছে সক্রিয়তা। আমাদের উদাহরণ লাগবে, এখানে দেওয়া আছে রিডিং। ভাইয়া, কার্বনায়ন বলো। এখানে যে CH3 প্লাস CH3 বা মাইনাস CH3 যে মূলকটা, এটা 1 ডিগ্রি, এটা কি রাইট ইনফরমেশন? কোনটা? না না, এটা যে গোল 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এখানে এমনি 1 ডিগ্রি লিখে থাকে অনেকে, বুঝছো? এটা 0 ডিগ্রি, মানে 1 ডিগ্রি তো এটা, কারণ কার্বনের সাথে যদি একটা যুক্ত থাকে আর, সেটা 1 ডিগ্রি হয়। হ্যাঁ, এখানে তো কোনো ডিগ্রি না। হ্যাঁ, এটা এমনি দিয়েছে 1 ডিগ্রি, 0 ডিগ্রি তো নাই, এজন্য 1 ডিগ্রি দিছে। এটা 1 ডিগ্রি না। হ্যাঁ, 1 ডিগ্রি হচ্ছে যেটা কার্বনের সাথে যদি একটা যুক্ত থাকে 1 ডিগ্রি, যদি দুইটা থাকে আর সেটা হচ্ছে 2 ডিগ্রি, আর তিনটা থাকলে কি 3 ডিগ্রি। হ্যাঁ, এখানে এমনি 1 ডিগ্রি দিচ্ছে ওদের। এই যে পাই গেছি আজকের মেইন পড়া। ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, 10 স্টার দাও। ধনাত্মক ইলেকট্রোফাইল, এগুলো তো সবাই পারবা। ধনাত্মক গুলো পারবা যে ভাই পজিটিভ চার্জ হলে কি ধনাত্মক, এই যে কার্বনিয়াম আয়ন, মিথাইল কার্বনিয়াম আয়ন, ঠিক আছে, ব্রোমিয়াম আয়ন, নাইট্রিয়ান আয়ন, এগুলো পারবা কারণ ধনাত্মক চার্জ আছে, সেগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। কি ধরনের ইলেকট্রোফাইল? ধনাত্মক। তারপরে যে ঋণাত্মক নিউট্রোফাইল, এগুলো পারবা কারণ সবগুলোর সাথে কি আছে, ঋণাত্মক চিহ্ন দেওয়াই থাকবে মাথায়। এগুলো হচ্ছে ঋণাত্মক নিউট্রোফাইল। তোমাদের প্রবলেম হবে যেখানে, সেখানে হচ্ছে পশম ইলেকট্রোফাইল। পশম ইলেকট্রোফাইল, দেখো এই দুইটা একদম মুখস্থ করবা, এই দুইটাই পরীক্ষা আসবে। 50 স্টার দাও। পশম ইলেকট্রোফাইল, একটা হচ্ছে আমাদের পশম নিউট্রোফিল। দেখো এই দুইটার পার্থক্য কি? দেখো এইটার ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন পাওয়া যাচ্ছে না, যাদের ক্ষেত্রে এরকম মুক্তজোড় ইলেকট্রন পাওয়া যাচ্ছে তারা হচ্ছে নিউট্রোফাইল। এবং কি ধরনের নিউট্রোফাইল? পশম। কারণ কি তাদের মধ্যে কোনো চার্জ নাই। তাহলে আমাদের এটা পশম নিউট্রোফিল, এটা হচ্ছে 50 স্টার। আমাদের দুইটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে পশম নিউট্রোফিল, একটা হচ্ছে পশম ইলেকট্রোফাইল। ঠিক আছে, তাহলে আমাদের Al3 আর Cl3 হচ্ছে, BF3 হচ্ছে কি পশম ইলেকট্রোফাইল। আসলে এগুলা বোঝানোর অনেকই লাগে। যেমন হচ্ছে এগুলো হচ্ছে কারণ হয় কি জানো, এগুলো হচ্ছে তোমার অষ্টক অপূর্ণ থাকে। যেমন দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। হ্যাঁ, দেখো অ্যালুমিনিয়ামের লাস্টে ইলেকট্রন কয়টা লাগে? 8টা লাগে। অষ্টক পূরণের জন্য 8টা লাগে, ইলেকট্রন লাগে কয়টা? 8টা। কিন্তু অ্যালুমিনিয়ামের ইলেকট্রন নিজের কয়টা ছিল? 3টা। আর আমাদের ক্লোরিন কয়টা দিল? 3টা, 6টা। ওদের কি অষ্টক পূরণ হয়েছে? এদের কিন্তু কি হয় নাই, অষ্টক পূরণ হয় নাই। কারণ অষ্টক পূরণ হইতে ইলেকট্রন লাগে কয়টা? 8টা। কিন্তু এদের ইলেকট্রন হয়েছে কয়টা? 6টা। নিজের 3টা আর ক্লোরিনের 3টা, 6টা। এজন্য এরা কি নাই, অষ্টক পূরণ হয় নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা টপিক খুব ইম্পর্টেন্ট, পশম ইলেকট্রোফাইল আর পশম নিউট্রোফাইল। আমি যখন পরীক্ষায় কোশ্চেন করব মাস্ট বি এখান থেকে কোশ্চেন করব, এবং তোমাদের অ্যাডমিশন টেস্টেও মাস্ট বি এখান থেকে কোশ্চেন হবে। মেডিকেলে মিস করলে ডেন্টালে, ডেন্টালে মিস করলে হচ্ছে ইউনিভার্সিটিতে, যে কোনো এক জায়গায় এটা পাবা। এখন সংযোজন বিক্রিয়া দিছে, সংযোজন বিক্রিয়া। এখানে কিছু পয়েন্ট আছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনে সংযোজন ঘটে, অবশ্যই দ্বিবন্ধন শক্তিশালী, কিন্তু কার্বনিক মূলকের দ্বিবন্ধনে
পোলার আংশিক হয়, ধনাত্মক সি পরমাণুতে নিউক্লিওফিলিক সংযোজন, আর সংযোজন রিডিং দিবা, রিডিং, হ্যাঁ ইম্পর্টেন্ট, রিডিং 1 আর এই যে। আচ্ছা এই বিক্রিয়া কি তোমাদের চেনা চেনা লাগে? এই বিক্রিয়াটা দেখো তো, এই বিক্রিয়া কি চেনা চেনা লাগে? জি ভাই। এটা বলতো কি টাইপের বিক্রিয়া? এটা হচ্ছে বেনজিনের কি হাইড্রোজেন, সংযোজন এবং এটা হচ্ছে কি টাইপের বিক্রিয়া? এটা হচ্ছে কি ফ্রি রেডিক্যাল বিক্রিয়া, মনে আছে ফ্রি রেডিক্যাল? হ্যাঁ আচ্ছা, আর নিকেলের উপস্থিতিতে অনেক সময় করে থাকে ফ্রি রেডিক্যাল, মেকানিজম ফ্রি রেডিক্যাল, কিন্তু এটা নিকেলের উপস্থিতিতে। বলো তো বেনজিনের সাথে যদি আমি হ্যালোজেনের বিক্রিয়া করাই, হ্যালোজেন, সেক্ষেত্রে আমার কি উৎপন্ন হয়? বলো, এটা কয়বার ধরবার? বলো, বেনজিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? বেনজিন হ্যালাইড। গ্যামাক্সিন গ্যামাক্সিন পাউডার। ঠিক আছে, ঠিক আছে। ওটা আর এখানে প্রভাবক হিসেবে কি ইউজ করা হয় বলো তো? প্রভাবক হিসেবে, প্রভাবক সূর্যালোক। সূর্যালোক, মাথায় রাখবা। এই তিনটা বিক্রিয়া কিন্তু খুবই important। আমি বারবার ধরতেছি, তারপরেও কেউ যেন মিস করো না, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখন ইলেকট্রোফিলিক সংযোজনে যাব। বলো তো কোনটা ইলেকট্রোফাইল? এই চারটার মধ্যে কোনটা ইলেকট্রোফাইল, কে বলতে পারবা দেখি তো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ভেরি গুড, আমরা একটু আগে বললাম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি ধরনের electrophile? ধনাত্মক নাকি প্রশম? প্রশম ইলেকট্রন। প্রশম, হ্যাঁ। কারণ কি এটা হচ্ছে অষ্টক অপূর্ণ আছে। অষ্টক অপূর্ণ তো বুঝাইতে পারছি। অষ্টক অপূর্ণ মানে কি? 8টা পূরণ হয় না, যেমন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। অ্যালুমিনিয়াম লাস্টে কয়টা ছিল? 3টা। আর 3টা ক্লোরিন 3টা দিছে, টোটাল কয়টা হলো? 6টা। আরো 2টা কি আছে? আরো 2টা ইলেকট্রন এখনো বাকি আছে। এটা হচ্ছে কি অষ্টক অপূর্ণ। আর এই 3টা কি বলতো? এই 3টা হচ্ছে কি নিউট্রোফাইল। কারণ কি এই যে এখানে একটা ই আছে মুক্তজোড় ইলেকট্রন, এখানে মুক্তজোড় ইলেকট্রন, এখানে কি মুক্তজোড় ইলেকট্রন, এজন্য এরা হচ্ছে কি নিউট্রোফিল। আর এদের ক্ষেত্রে অষ্টক পূরণ হয় না, এরা হচ্ছে কি? এরা হচ্ছে ইলেকট্রোফাইল। নিউট্রোফাইল হচ্ছে ইলেকট্রোফাইল। যাই হোক, আমাদের এখন এখানে একটা বিক্রিয়ার নাম আছে, এই জিনিসটা পড়বা যে পাই বন্ধন শনাক্তকরণের বর্ণ পরিবর্তন পরীক্ষা, রিডিং, হ্যাঁ। এই যে এটা, এটা লাগবে, হ্যাঁ। মার্কিভ নীতি, এটা হচ্ছে তোমার মেডিকেল আসে না, তবে এটা ইউনিভার্সিটিতে প্রচুর আসে। মার্কিভ নীতি এটা তোমাদের ইন্টারে আসে। এটার মেইন যেটা হচ্ছে, যেভাবে মনে রাখে সবাই, এটা তোমরা সবাই জানো যে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন যা যুক্ত হয়। দেখো এখানে কি বলছে? অপদিশম অ্যালকিন। অপদিশম অ্যালকিন মানে কি? এটা অ্যালকিন আছে না, দেখো এখানে আছে কয়টা? 2টা কার্বন। আর এখানে আছে কয়টা কার্বন? 1টা কার্বন। এই জিনিসটার নাম হচ্ছে কি অপদিশম অ্যালকিন। এটা হচ্ছে কি অপদিশম একটা বিকারক। এখন দেখো এটার সাথে যখন বিক্রিয়া হবে তখন এই যে অ্যালকিন আছে না, এই অ্যালকিনের যেখানে বেশি হাইড্রোজেন থাকবে, মানে তেল মাথায় তেল দেওয়া, যেখানে বেশি হাইড্রোজেন থাকবে সেখানে এই হাইড্রোজেনটা কি হবে? যুক্ত হবে। তাহলে দেখো হাইড্রোজেন কোথায় বেশি আছে? সিএইচ এ নাকি সিএইচ2 তে বেশি আসে বলো তো? CH2 তে। CH2। তাহলে এই হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? সিএইচ2 এর সাথে। দেখো CH3 CH আর CH3 হয়ে গেছে, কারণ এখানে একটা হাইড্রোজেন কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। আর এখানে ব্রোমিন ছিল, সেই ব্রোমিনটা যুক্ত হয়েছে কোথায়? এই যে CH এর সাথে এটা যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা প্রোডাক্ট হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। 90% হচ্ছে কি ব্রোমো, ট্রু ব্রোমো, প্রোপেন হচ্ছে কি 90%। তার মানে আমাদের যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে আমাদের যে হাইড্রোজেনটা সেটা যা যুক্ত হবে। শেষ। ঠিক আছে, বুঝতে? এই মার্কিভ নীতি আছে না, এখানে আমরা কি বললাম? যে তেল মাথায় তেল দেওয়া, মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হওয়া। এখন যদি এই হাইড্রোজেনটা যেখানে কম, যেমন এই দিকে যদি যুক্ত হইতো, এর নামে হচ্ছে বিপরীত মার্কিভ নীতি। এটা আমরা একটু পড়বো কইরে। এই যে দেখছো, এখানে দেখো এখানে আছে কয়টা? একটা হাইড্রোজেন। এখানে আছে কয়টা? 2টা হাইড্রোজেন। তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হওয়া উচিত ছিল? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হওয়া। কিন্তু দেখো আমাদের প্রোডাক্টে কি হয়েছে? প্রোডাক্টে যেখানে হাইড্রোজেন কম, মানে হচ্ছে এই যে সিএইচ, এটার সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তার মানে এখানে কি হয়েছে দেখো, এই যে CH2 এটা হয়েছে, আর ব্রোমিন কি হয়েছে? আলাদা হয়ে গেছে। তার মানে এখানে যেখানে হাইড্রোজেন কম সেখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। এই নিয়মটা হচ্ছে মার্কিভ নীতির বিপরীত, আর একে বলা হয় বিপরীত মার্কিভ নীতি। আর এই জিনিসটা যে ওয়ান করছে তার নাম হচ্ছে খারাস। ঠিক আছে, এই যে এই কাজটা করলো, এটা কিসের উপস্থিতিতে করলো? এটা হচ্ছে এখানকার মেইন পয়েন্ট। এটা হচ্ছে পার অক্সাইড। 10 স্টার দাও। তাহলে আমাদের বিপরীত মার্কিভ নীতি অর্থাৎ খারাসের নীতি, এই নীতিতে কোন ধরনের প্রভাবক ইউজ করা হচ্ছে বলতো? পার অক্সাইড। 10 স্টার।
তাহলে আমাদের বিপরীত মার্কিব নীতিতে বা খারাসের নীতিতে কোনটা ইউজ করা হচ্ছে বলো? পারঅক্সাইড। পারঅক্সাইড। ঠিক আছে, পার অক্সাইড। আচ্ছা এখন দেখো ভাইয়া এখানে যে কোনো পারঅক্সাইড হতে পারে নাকি হাইড্রোজেন পারঅক্সাইড বা এরকম কিছু? এখানে লেখা আছে, এক মিনিট, এই আমার ব্যাটারিতে চার্জ নাই, ওইটা এক মিনিট চার্জ। না না না, এখানে লেখা আছে তারও, এই যে দেখো, শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড সংযোজনে কার্যকর হবে, হাইড্রোজেন ক্লোরাইড ও হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে কার্যকর হবে না। জৈব পারঅক্সাইড, যে কোনো পারঅক্সাইড জৈব হইতে হবে, জৈব পারঅক্সাইডের ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড জৈব হইতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে মার্কেবের নিয়ম অনুসারে এই সংযোজন বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রিক আকর্ষী আয়নিক বিক্রিয়া, আর বিপরীত মার্কব নীতি বা খারাসের নিয়ম অনুসারে সেটা জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে হচ্ছে। এটা হচ্ছে খারাসের যে নিয়ম সেটা হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি এখানে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন আয়োডাইড দাও সেটা প্রযোজ্য হবে না। এটা ইউনিভার্সিটি কোশ্চেন, এটা ইউনিভার্সিটি কোশ্চেন, মেডিকেলে খালি ব্যবহার আসে, ব্যবহার। দেখো এখানে কি বলছে, এখানে একটা বিউটেন আছে, তো এই জিনিসটা কি করছে, আমরা যদি ওজোন কে যুক্ত করি, এটা কি করবে, এটা হচ্ছে আমাদের যেখানে অ্যালকিন বন্ড মানে দুই দ্বিবন্ধন থাকবে সেই বরাবর এটা ভাঙবে। তাহলে যখন এটা এই বরাবর ভেঙে যাবে, একটা অক্সিজেন এটার সাথে যুক্ত হবে আর একটা অক্সিজেন এটার সাথে যুক্ত হয়ে যাবে। এটার নামে হচ্ছে কি, এটার নাম হচ্ছে অক্সিজেন ওজোন সহ অ্যালকিনের বিক্রিয়া, মানে অ্যালকিনের সাথে আমাদের ওজোনের বিক্রিয়া। এখন দেখো যদি এটার সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একটা প্রোডাক্ট হচ্ছে অ্যালডিহাইড, একটা প্রোডাক্ট হচ্ছে কি অ্যালডিহাইড, আর একটা প্রোডাক্ট কি হচ্ছে অ্যালডিহাইডই হচ্ছে। অনেক সময় যখন হচ্ছে এটা বন্ডটা মাঝখানে থাকবে তখন কি হচ্ছে উৎপন্ন হচ্ছে দুইটা ইথানল, মানে দুইটা কি হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। ডাইরেক্ট প্রথম দুইটা পড়ে ফেলবা টুইস্টার, এটা হচ্ছে মেডিকেল আসে না, এটা ইউনিভার্সিটি কোশ্চেন। ডাইরেক্ট যে বিউটেন, হ্যাঁ এটা দিয়ে সংকেতটা এভাবে দিয়ে দিবে, এই সংকেতের সাথে যখন তোমার ওজনের বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন করবে, অ্যান্সার হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন করবে। কি কি অ্যালডিহাইড, একটা হচ্ছে প্রোপেনল, এটা হচ্ছে কি মিথানল। শেষ। যদি এটা দেখো নরমাল শিকল আকারে থাকে, এটা তো নরমাল শিকল, আর একটা হচ্ছে পার্শ্ব শিকল বলতে উপর দিয়ে একটা উঠে গেছে, তখন কিন্তু আর দুইটা কি হবে না, তখন অ্যালডিহাইড হবে না। দেখবে একটা হচ্ছে প্রোপানল, মানে কি এটা হচ্ছে ইথানল কিটোন হয়ে গেছে, ঠিক আছে, আর একটা হয়ে গেছে কি অ্যালডিহাইড, ঠিক আছে, কিটোন হয়ে গেছে। হ্যাঁ, কিটোন কখন হচ্ছে, যখন আমাদের একটা শাখা শিকল থাকবে, যেহেতু এটা নরমাল একটা নরমাল শিকল, এখানে কোনো কি নাই, কোনো শাখা নাই, আর যেহেতু উপরে একটা উঠে গেছে শাখা, যখন দেখবো যে শাখা উঠে গেছে তখন আমাদের কি হবে, নট অনলি অ্যালডিহাইড বাট অলসো আমাদের কিটোন পাওয়া যাবে। আর যদি শাখা না হয় তখন জাস্ট একটা শিকল হয়, মুক্ত শিকল, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যালডিহাইড পাবো। সেখানে কার্বন হিসাব করে দিবা, এখানে কয়টা কার্বন আছে, 1 2, আর একটা অক্সিজেন যুক্ত হলো, তাহলে আমাদের কয়টা হলো কার্বন, দুইটা। এদিকে হচ্ছে কয়টা কার্বন, দুইটা, আর দুইটা কার্বন মানে কি ইথানল। এরকম, এই ইউনিভার্সিটি কোশ্চেন টুইস্ট। এটা বলতো কোনটি অপরিসম অ্যালকিন? কে বলতে পারবা কোনটি অপরিসম অ্যালকিন? CH3 CS double bond CH2 খ। দেখো এখানে দুইটা আছে, এখানেও কি আছে সেম আছে, আর এখানে কি আছে দুইটা কার্বন, এখানে কি একটা কার্বন, তার মানে এটা হচ্ছে কি একটা অপ্রতিসম। এখানে একটা কথা দেখছে, দেখো অ্যালকিন অ্যালকাইন হচ্ছে বেনজিনে ওজোনালাইসিস হয়, তাহলে বলো তো হয় না কোথায়? অ্যালকোহলে। অ্যালকেনে হয় না, এটা একদম মাথায় রাখবা। দেখবা যে যেখানে তিনটা সেখানে কি ইম্পর্টেন্ট, সারা যদি এই লাইনটা দেখে চোখে পড়ে সাথে সাথে দিয়ে দিবে যে অ্যালকিন অ্যালকাইন বেনজিন। সবাই কি ভাববে, অ্যালকিন অ্যালকিন আর অ্যালকাইন তো একই, তাহলে অ্যান্সার কি হবে বেনজিন, সবাই দেখাবে হচ্ছে বেনজিন। কিন্তু তোমাদের টাইম পড়াইলাম যে এখানে অ্যান্সার হবে হচ্ছে অ্যালকেন, মাথায় রাখবা। হ্যাঁ, সবাই কিন্তু ভাববে যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তো একসাথে থাকে, তাহলে আমাদের অ্যান্সার মনে হয় বেনজিন হবে, কিন্তু না, এটা ভুল, আমাদের অ্যান্সার হবে কি অ্যালকেন। ঠিক আছে, মাথায় রাখবা, 10 স্টার। আচ্ছা, এখানে দুইটা বিক্রি আছে, এই দুইটা বিক্রি একদম ফুল মুখস্থ করতে হবে কারণ এটা ইন্টারে প্রচুর আসে।
এই যে এটার বিক্রিয়ার প্রভাবক লাগবে যে কয় পার্সেন্ট পানি, কয় পার্সেন্ট H2SO4 আর কয় পার্সেন্ট মার্কারি। মনে রাখবা যেটা ছোট, যেমন এখানে কি আছে 2% মার্কারি দুইটা, তাহলে হচ্ছে 2%। আর যেটা বড় সেটা হচ্ছে কি H2SO4, সেটা হচ্ছে 20%। 1 স্টার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিটিলিনের সাথে পানির সংযোজন। অ্যাসিটিলিনের সাথে কি পানির সংযোজন, এটা পড়বে। আর ফলাফল হচ্ছে এটা অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। হ্যাঁ, 2 স্টার। অ্যালকাইন থেকে কার্বক্সিলিক অ্যাসিড না। এখান থেকে জাস্ট একটা জিনিস মনে রাখবা, আমরা এর আগে কি পেয়েছিলাম, যখন আমরা দুই বন্ধনযুক্ত একটা জিনিসকে ওজোনালাইসিস করছিলাম তখন আমরা কি পাইছিলাম, তখন পাইছিলাম অ্যালডিহাইড অথবা কিটোন। কিন্তু যখন আমরা 3 বন্ধনযুক্ত, মানে আমরা যখন অ্যালকাইনকে কি করব ওজোনালাইসিস করব, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অ্যাসিড। এটা মনে রাখবা, এই যে অ্যাসিড পাইছি। ঠিক আছে, আমাদের এই কথাটাই মনে রাখবা। ঠিক আছে, তাহলে আমরা যখন এই দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনকে যখন কি করছিলাম, অ্যালকিনকে যখন আমরা ওজোনালাইসিস করছিলাম তখন আমরা কি পাইছিলাম, একটা পাইছিলাম হচ্ছে অ্যালডিহাইড অথবা কি পাইছিলাম কিটোন পাইছিলাম। আর যখন সেটা ত্রিবন্ধন হবে, তার মানে কি অ্যালকাইন হবে, সেক্ষেত্রে আমরা কি পাবো অ্যাসিড পাবো। 1 স্টার। একটা লাইন যে কার্বনিল যুক্ত অ্যালডিহাইড কিটোনে নিউট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয়, 2 স্টার। এটা আমরা পার্থক্যের সময় পড়ছিলাম যে যারা কার্বনিল তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন হয়। এটা হওয়ার কারণ আছে, এখানে হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে হয়ে থাকে। আমাকে কেউ বলতে পারবা যে কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতা এটার মান কত? কেউ বলতে পারবা? হুম, 2.5 বলো কার্বনের ক্ষেত্রে কত? 2.5। ভেরি গুড, এটা কালকে পড়েছি না কার্বনেরটা। তারপরে নাইট্রোজেনের কত? 3। তারপরে অক্সিজেনের কত? 3.5। ফ্লোরিনের? 4 4। তারপরে কত? ক্লোরিনের কত? 3। 3। এই যে, এটা হলো আসল খেলা। এই চারটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসার মতো। তাহলে বলো তো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক কোনটা? ফ্লোরিন। ঠিক আছে, আচ্ছা তাহলে সবচেয়ে বেশি ফ্লোরিন, তারপরে কে? অক্সিজেন, তারপরে কে? ক্লোরিন, তারপরে কে? নাইট্রোজেন। এই সিকোয়েন্সটা মনে রাখবা। হ্যাঁ, অনেকে তোমার হচ্ছে ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে হয় কনফিউশন হয়, কনফিউশন হওয়া যাবে না। হ্যাঁ, এই বরাবর যখন বাড়বে তখন হচ্ছে 0.5 করে, এখন নিচের দিকে একদম 1 কমে গেছে, ক্লোরিনের পরে ডাইরেক্ট কত হয়ে গেছে? 4 এর পরে ডাইরেক্ট 3 হয়ে গেছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফর্মালডিহাইড। এটার নাম কি বলো তো? ফর্মালডিহাইড। আমাকে কেউ বলতে পারবা এর নাম ফর্মালডিহাইড হওয়ার কারণটা কি? কে বলতে পারবা ফর্মালডিহাইড হওয়ার বলো? ফরমালিন থেকে আর কি, ওই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ যে ফরমালিন হয়। লাভ আছে। পিঁপড়ের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড সেখান থেকে আসে। ও, ঠিক আছে, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় কই রে, দাঁড়া দাঁড়া মুছে দে। ঘনীভবন বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন, যার নাম হচ্ছে ফরমালিন। দেখো এটা না, এটা না। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন। আমাকে বলো তো আরেকটা এরকম পার্সেন্টেজ আছে যে অ্যাসিটিক অ্যাসিডের কত পার্সেন্ট জিনিসকে ভিনেগার বলা হয়? বলতে পারবা? কারো মনে আছে? অ্যাসিটিক অ্যাসিড CH3COH, অ্যাসিটিক অ্যাসিডের কত পার্সেন্টকে ভিনেগার বলে? 6 থেকে 10%। 6 থেকে 10%কে ভিনেগার বলে। এটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়ছিলাম। তোমাদের হচ্ছে এই অধ্যায় পড়ার পর আরেকটা অধ্যায় পড়লে কিন্তু ফুল বইয়ের উপর পরীক্ষা নেবো, শর্ট সিলেবাসের উপর, কেমিস্ট্রি মেডিকেল স্টাইল। আর এটা হচ্ছে কাজ কি, এই হেক্সামিনের কাজটা কি? রিউমেটিক ফিভার বা বাত জ্বর, হ্যাঁ বাত জ্বর, প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহে ওষুধ রূপে ব্যবহার করা হয়। যেখানে ব্যবহার সেখানে কি ইম্পর্টেন্ট, ব্যবহারগুলো পড়বা। ব্যবহার থেকে একটা কোশ্চেন মাস্ট, একটা কোশ্চেন হচ্ছে উদাহরণ। উদাহরণ আর ব্যবহার করলে অর্গানিক কেমিস্ট্রি কিছুই লাগে না। আর একটা কোশ্চেন কি আসে, একটু বিক্রিয়া, মানে সহজ বিক্রিয়া, যেমন তোমাদের আমি যে আজকে পড়ালাম সেখান থেকে কি আসবে? 1 নম্বর পড়াইছি অ্যাসিটাইলিন থেকে বেনজিন, 2 নম্বর পড়াইছি কি বেনজিনের 3টা সংযোজন, আর 3 নম্বর কি পড়াইলাম এই যে হচ্ছে বেনজিনের যে নাইট্রেশন বিক্রিয়া তাপমাত্রা কত, তারপর হচ্ছে সালফোনেশন 100 ডিগ্রি, এইগুলো আসবে। এর বাইরে কোশ্চেন আসবেই না। ঠিক আছে, ডেন্টালের পরীক্ষা তো সামনে, দেখো এই ধরনের কোশ্চেনই হয়। আর কঠিন কোশ্চেন যেটা হয় সেটা লাগবে না, মানে একটা কঠিন কোশ্চেন পারার জন্য দেখবা তোমার সহজ কোশ্চেন 4-5টা মিশে গেছে। এটা করা যাবে না। ঠিক আছে, কারণ 100 তো কেউ পায় না, 2-1টা কোশ্চেন ছাড়িয়ে দিতে হবে।
মানে একটা কোশ্চেন তো মনে করো যে সঞ্জিত স্যারের বই থেকে খুব কঠিন কোশ্চেন দিবে, তো তুমি যদি ওইটা পারার জন্য সহজগুলো ছাড়ে দাও তাহলে তো সমস্যা। ঠিক আছে, মোটামুটি এইগুলো পারলে তুমি মোটামুটি 90 কোশ্চেন কমন পাবা। তারপরে না পারা ওটা তোমার ব্যাপার, এটা মাথায় রাখবে। তারপরে গিগনাট বিকারক সহ বিক্রিয়া, এখানে আমাদের গিগনাট বিকারকের সংজ্ঞাটা লাগবে। গিগনাট বিকারক হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা রিডিং দেবে। আর এই অর্গানিক কেমিস্ট্রি আমরা তো শর্ট মানে প্রি মেডিকেল যে কোর্স আমাদের ছিল সেখানে আমরা 3 দিন নিচ্ছি। আমরা যখন ওই যে পরবর্তীতে মেডিকেল কোর্স সেখানে হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রির উপর 5টা বা 6টা ক্লাস নেবো। এবং আমি একটা জিনিস ফিচার অ্যাড করতেছি, সেটা হচ্ছে তোমার অডিও। যেমন হচ্ছে আমি নর্মাল দেখছি যে রেকর্ডেড ভিডিওগুলো আছে না, ওইগুলো কিন্তু অনেক গুছানো, মানে ক্যামেরা ট্যামেরা সুন্দরভাবে করা যায়, হোয়াইট বোর্ডে করা যায়। তো আমি ওই রেকর্ডেড ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। যেমন হচ্ছে এই অর্গানিক কেমিস্ট্রির উপর কিছু টপিক আছে যেগুলো হচ্ছে তোমাদের এমনি ক্লাসে জাস্ট দাগায় দিলে হবে না, সেগুলো বুঝাইতে হবে। যেমন আমি আজকে একটা টপিক বুঝাইলাম যে সংকরায়ন কেমনে বের করবা, এটা তোমরা কোথাও পাবা না, তাহলে এটা আমরা হোয়াইট বোর্ডে ভিডিও করার মাধ্যমে দেবো। তারপর সিগমা বন্ধন, পাই বন্ধন, পাই ইলেকট্রন সংখ্যা কত, এই জিনিসগুলো কিন্তু এই নর্মাল ক্লাসে মানে তোমরা বুঝতে পারবে না, সেজন্য সেগুলো আমরা রেকর্ড করে মানে হোয়াইট বোর্ডে রেকর্ড করে তোমাদের দেওয়ার চেষ্টা করব, যেগুলো বোঝার টপিক। যেমন কোনটা শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, তারপরে কোনটা হচ্ছে তোমার আরো ধরনের বিক্রিয়া আছে না কিছু, ওইগুলো আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করব। যেমন প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের টেকনিক আছে না যেগুলো, যেমন হচ্ছে শিক্ষা পরীক্ষায় কেন এই সেল ব্যবহার করা হচ্ছে, কি কি বর্ণ হচ্ছে, এগুলো আমরা তোমাদের রেকর্ডেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। রেকর্ডেড ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, কারণ এরকম এই সেটআপে তোমাদের বই দাগানোটা বা কি কি ইম্পর্টেন্ট এগুলোই ভালো লাগে। আর যখন রেকর্ডেড ভিডিও দেখবে একদম চকচকা, ঠিক আছে, আমি অলরেডি একটা ভিডিও মানে আপলোড দিছি, আরো 2-3টা আপলোড দেবো, ঠিক আছে। আর বাকি যে 10-12টা ভিডিও আছে ওগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা আস্তে আস্তে দেখবা, তখন তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো বোঝানোর। কারণ আসলে এই যেমন একটা জিনিস এই শুধু মার্কআপ নীতি আমাদের কলেজে 2 দিন বুঝাইছিল, আর সেটা তোমাদের 3 মিনিট মানে বলতে হচ্ছে। এগুলা একটু অ্যাডমিশন আর এইচএসসির পার্থক্য। যাদের এইচএসসি ভালো করে পড়া তারা তো একটা অ্যাডভান্টেজ পাবাই, সমস্যা নাই। আর আমরা ওইগুলা যেগুলো হচ্ছে তোমাদের ক্লাসে বেশি টাইম নিয়ে বোঝানো যাচ্ছে না, সেগুলো আমরা রেকর্ডেড ভাবে দিয়ে দেবো। এক্সাম কি হয় নাই ভাই ডেন্টালের? না, এক্সাম ডেন্টালের হয় নাই, এই 10 তারিখে হবে, সাজেশন বানাতে হবে, ঠিক আছে। এক্সাম হচ্ছে 10 তারিখে, ডেন্টালের পরীক্ষা 10 তারিখে হবে, ঠিক আছে। তোমরা টেনশন নিও না, হ্যাঁ, প্রিপারেশন অনেক ভালো হবে। তোমার মেডিকেল ফুল কোর্স না, ওখানে তোমার আরেকটা ফিচার অ্যাড করতেছি, সেটা হচ্ছে তোমাদের ইংলিশের, হ্যাঁ, ডেইলি ইংলিশ হচ্ছে আমি হচ্ছে বিসিএস এর একটা বানাচ্ছি, বিসিএস, তারপর ঢাকা ইউনিভার্সিটির বিগত 10 বছরের তোমাদের অলরেডি আমি পড়া দিতাম, তোমরা তোমাদের কেউ জিজ্ঞাসা করতে না। আর সেক্ষেত্রে আমাদের হচ্ছে বিসিএস এর যে কোশ্চেন গুলো ওগুলো দেওয়া থাকবে, আর টেলিগ্রাম গ্রুপে ডেইলি 3-4টা করে ইংলিশের কোশ্চেন প্র্যাকটিস করা হবে, বিসিএস এর বা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বিইডি ইউনিটের, মেডিকেল অ্যাডমিশন টেস্টের, টোটাল এই 3টার উপর একটা পরীক্ষা হবে, যে ফার্স্ট হবা সে 500 টাকা পুরস্কার পাবা, ঠিক আছে, এরকম। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু বইলো কি কি কিসের উপর পরীক্ষা হবে। বিসিএস 10 থেকে 40 মানে 42, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিগত 15 বছরের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট আর ডি ইউনিট বিগত 5 বছরের, এই 3টার উপর জাস্ট ইংলিশের উপর পরীক্ষা হবে 50 নম্বরের, যে ফার্স্ট হবে সে 500 টাকা পুরস্কার পাবে, ঠিক আছে। এটা একটু তোমাদের সব ফ্রেন্ডদের বলে দিও, ভাই একটা পরীক্ষা নেবে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া এইটা দিয়ে একটা কোর্স হ্যাঁ, এটা নিয়ে কি বললাম, বললাম যে এইটা কোর্স দিয়ে আর কি। একটা কবে post হবে বানিয়ে- পরীক্ষা? দেরি আছে, তোমাদের অ্যাসাইনমেন্ট আগে শেষ হোক, কারণ পোলাপান অ্যাসাইনমেন্ট অনেক প্যারায় আছে, আমি বুঝতে পারছি, এই জন্য আমি পরীক্ষা নিচ্ছি না। অ্যাসাইনমেন্টটা আগে করো, বেশি প্রেশার নেওয়া যাবে না, সময় আছে, তোমরা অ্যাসাইনমেন্ট একটু করার পর একটু প্রেশার কমলে আমরা তখন এই বড় বড় এক্সাম গুলো সেগুলো নেবো, আমাদের কাছে লেখা আছে, আমার কাছে লেখা আছে যে কি কি করা লাগবে, তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য আর কিছু আনতেছি না সামনে। আমাদের এরপরে কার্বনিল যৌগে ভাইয়া এই অর্গানিকের পরীক্ষা কবে হবে? অর্গানিক পরীক্ষা হলে কালকে না তো পসিবল হবে না, আর অর্গানিক পড়তে টাইমও লাগবে। ওটা আমি গ্রুপে একটা পল বানাবো, না পোল থেকে তোমাদের টাইমটা সিলেক্ট করবো, কারণ এভাবে প্রেশার দেওয়া যাচ্ছে না। আজকে অফলাইনে পড়ালাম, ওরাও বলতেছে ভাই অনেক প্রেশার, অ্যাসাইনমেন্ট, বেগুনের ছবি, ঢেঁড়সের ছবি, এসব আসলে কি একটা অবস্থা, বেগুন ঢেঁড়স এসব আঁকানো লাগবে। দেখো যাই হোক, আমাদের এটা লাস্ট টপিক করছি আমরা, সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন। এটা আসলে বুঝার, এটা ইউনিভার্সিটি কোশ্চেন আসলে, এখানে আজকে যে পড়ালাম এটা বেশিরভাগ ইউনিভার্সিটি। আর তোমাদের মেডিকেল কোনটা আসবে, উদাহরণ আসবে ইলেকট্রোফাইল, নিউট্রোফিল, পশম, তারপর ধনাত্মক, ঋণাত্মক, তারপর হচ্ছে কি হ্যালোজেন, বেনজিনের সংযোজন 3টা, তারপর হচ্ছে কি সালফোনেশনে 100 ডিগ্রি, আর নাইট্রেশনে হচ্ছে 60 ডিগ্রি। এই 4টা লাইনের বাইরে কোশ্চেন মেডিকেল আমি দেখি না।
আর লাস্টে একটা যে পড়ালাম যে রিউমেটিক ফিভারে কি বাত জ্বরে ইউজ করা হচ্ছে, এই 5-6টা লাইনের বাইরে মেডিকেল এখান থেকে কোশ্চেন আসবে না। ডেন্টালের পরীক্ষা এরকমই হবে, দেখো এগুলো আসবে। আর অ্যাডমিশনের জন্য আমি মানে ইউনিভার্সিটির জন্য আমি দুইটা বুঝাইলাম, একটা হচ্ছে তোমাদের কি প্রথমে সংজ্ঞায়ন বুঝাইলাম, তারপর হচ্ছে যে তেল তেল মাথায় তেল দেওয়া বুঝাইলাম, মার্কিন নীতি বিপরীত মার্কিন নীতি, তারপর হচ্ছে এখন আরেকটা টপিক বুঝাবো। এই টপিকটা ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট, এটা বোঝার আছে। একটু দেখো, দেখো আমি এটা একটা জিনিস লিখি, এটার নাম কি বলো তো? সিএইচও, এটার নাম কি? এটার নাম কি? একটা অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড, দুইটা কার্বন। দেখো মাথায় রাখবা একটা জিনিস আছে আলফা কার্বন, একটা হচ্ছে বিটা কার্বন। এই আলফা কার্বন বিটা কার্বন কি তোমরা বোঝো কোনটাকে আলফা কার্বন বলে কোনটাকে বিটা কার্বন বলে? সবচেয়ে কাছের কার্বনটা আলফা, এরপরে বিটা। কাছের মাছের না, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো ইউনিভার্সিটির জন্য তো মাস্ট, ঢাকা ইউনিভার্সিটি হট পেপার কোশ্চেন। দেখো মনে রাখবা আলফা কার্বন কারা, মনে রাখবা যে কার্যকরী মূলক থাকে না, এখানে কার্যকরী মূলক কে? অ্যালডিহাইড। এই কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে তার নাম হচ্ছে আলফা কার্বন। তাহলে আমাদের এই সিটা কি বলতো? আলফা কার্বন। বুঝতে পারছো কি? আমাদের যে কার্যকরী মূলক থাকবে যেমন অ্যালডিহাইড থাকতে পারে, তারপর হচ্ছে অ্যালকোহল থাকতে পারে, এইগুলা যে কার্বনের সাথে যুক্ত থাকবে তার নাম হচ্ছে আলফা কার্বন। তোমরা কি আলফা কার্বন বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আর এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে তার নাম হচ্ছে আলফা হাইড্রোজেন। এই দুইটা ওয়ার্ড বুঝতে পারছো কিনা আমাকে বলো, এই দুইটা ওয়ার্ড বুঝলে আমাদের পড়া বুঝে যাবে। তাহলে আমাদের কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে তার নাম আলফা কার্বন, আর সেই কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকবে তার নাম হচ্ছে আলফা হাইড্রোজেন। এখন মনে রাখো, তারাও তোমাদের দেখাই, এখন মনে রাখো যাদের ক্ষেত্রে এই আলফা হাইড্রোজেন পাওয়া যাবে তাদের ক্ষেত্রে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া পাওয়া যাবে, আর যাদের ক্ষেত্রে এই আলফা হাইড্রোজেন পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে ক্যানিজারো বিক্রিয়া হবে। তোমরা কি এই কথাটা বুঝতে পারছো? না ভাইয়া আবার বলো। আবার বলবো, হ্যাঁ আচ্ছা আবার বলছি, সমস্যা নেই। দেখো আমরা, আচ্ছা একটু ফাঁকা পেজে লিখি। দেখো CH3 COOH, CH3 CHO অ্যালডিহাইড, হ্যাঁ ইথানল অ্যালডিহাইড। দেখো এই যে আমাদের কার্যকরী মূলক, এটা যে কার্বনের সাথে থাকবে তার নাম হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বন। আর এই আলফা কার্বনের যে হাইড্রোজেন তার নাম হচ্ছে আলফা হাইড্রোজেন। তো যাদের ক্ষেত্রে মানে যে সকল যৌগের ক্ষেত্রে, যেমন এই যৌগের ক্ষেত্রে, এই যৌগের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আলফা হাইড্রোজেন পাচ্ছি। তো যাদের ক্ষেত্রে আমরা আলফা হাইড্রোজেন পাবো তাদের ক্ষেত্রে বিক্রিয়ার নাম হবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আর যাদের ক্ষেত্রে এই আলফা হাইড্রোজেন বিহীন, মানে যাদের ক্ষেত্রে এই আলফা হাইড্রোজেন পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে হবে ক্যানিজার। এবার বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। জি ভাইয়া বুঝতে পারছি। সবাইকে বুঝতে জি পারছো? ভাইয়া। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। তাহলে তোমাদের আমি একটা দেই, দেখি পারো কিনা, বলো। এটা এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে নাকি ক্যানিজারো বিক্রিয়া দিবে? ক্যানিজেরো বিক্রিয়া দিবে। কেমনে বুঝলা? ক্যানিজার ভাই, কারণ এখানে তো কার্যকরী মূলক নাই। আলফা কার্বন নাই। কার্যকরী। এই দেখো এখানে কার্বন আছে তো তিনটা আর আছে, এখানে একটা এইচ আছে, কেন এখানে কেন নাই? টু হবে টু। এটা দিবে কি দিবে না বলো? বলো দিবে না। কেন দিবে আর কেন দিবে না বলো? এখানে কার্যকরী মূলক নাই। কোন কার্যকরী মূলক নাই? ভালো করে কও। দেখো আমাদের ক্যানিজারো বিক্রিয়ার একটা শর্ত ছিল আমাদের কার্যকরী মূলক থাকতে হবে, ওখানে কিন্তু কিছুই নাই। ঠিক আছে, ক্যানিজারো বিক্রিয়া নরমালি এই যে আমরা আমাদের হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, এগুলো বলতেছি না, এগুলো কাদের ক্ষেত্রে বলো তো? এগুলো হচ্ছে আমাদের অ্যালডিহাইড আর কার ক্ষেত্রে?
কিটোনের ক্ষেত্রে। তার মানে আমাদের অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে হবে, ওখানে কিন্তু কোনো কার্যকরী মূলকই ছিল না, এজন্য এখানে অ্যালডোলও নাই, ঘনীভবনও নাই। কিন্তু যদি এরকম একটা থাকে, এখানে আমাদের কার্যকরী মূলক আছে CHO, এবার বলো তো এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে নাকি ক্যানোজারের বিক্রিয়া দিবে? এটাও ক্যানিজেরও বিক্রিয়া দিবে। কেন কেন কেন? কারণ হচ্ছে কার্যকরী মূলকের সাথে আলফা কার্যকরী- হাইড্রোজেন নাই। আলফা হাইড্রোজেন নাই। হ্যাঁ দেখো, এই যে এটা অনেকে ভুল করে, দেখো এটা আছে, এটা বলো তো এটা এটা ক্যানোজারের বিক্রিয়া দিবে নাকি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে? এটা অ্যালডোল অ্যালডোল ঘনীভবন দিবে। ঘনীভবন বিক্রিয়া দিবে। ভেরি গুড। এটা কি বিক্রিয়া দিবে? অ্যালডোল অ্যালডোল ঘনীভবন। অ্যালডোল দিবে। এই এখানে তোমার কার্যকরী মূলকের সাথে কার্বন আছে? কার্বন নাই তো। কার্বনই নাই, হাইড্রোজেন আছে। ও কার্বনই নাই, হাইড্রোজেন আছে, তাহলে লাভ আছে? কার্বনই তো নাই, তাহলে এখানে হাইড্রোজেন থেকে লাভ আছে? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, দেখছো এইসব কোশ্চেন ভুল করবা। তাহলে এখানে কিন্তু কার্যকরী মূলকের সাথে কার্বনই নাই, কারণ আমার আমার আলফা হাইড্রোজেন থাকার শর্ত কি? আগে আলফা কার্বন থাকতে হবে। বুঝতে পারছো তোমরা কি ধরনের ভুল করবা? জি ভাই। ঠিক আছে, হ্যাঁ এখন জি। এর উদাহরণ লিখে নাও। এই যে ক্যানোজারের বিক্রিয়া, এখানে উদাহরণ আছে তিনটা। একটা হচ্ছে ফর্মালডিহাইড, এই যে এটা কথা, হ্যাঁ এটা বললাম, ফর্মালডিহাইড, তারপর বেনজালডিহাইড, আর হচ্ছে ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। এই তিনটা হচ্ছে আমাদের কি ক্যানোজারের বিক্রিয়া দিবে, আর বাকি সবগুলা কি দিবে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এখানে আমাদের শর্ত লেখা আছে, এই শর্ত 10 স্টার, হ্যাঁ এটা মেডিকেল আসার মতো, হ্যাঁ 10 স্টার। আর এই উদাহরণগুলো কোথায় আসবে? ঢাকা ইউনিভার্সিটিতে বা ভার্সিটিতে আসে। এক নম্বর হচ্ছে দেখো আলফা হাইড্রোজেন যুক্ত, তাহলে এটা হচ্ছে কোথায় ঘটবে? অ্যালডিহাইড অথবা কিটোনে ঘটবে, এবং এটা হচ্ছে কি আলফা হাইড্রোজেন যুক্ত, সরি অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত। এখানে ইউজ করা হবে হচ্ছে লঘু ক্ষার, ঠিক আছে। আর এখানে কি বলতো? গাঢ় ক্ষার। এটা হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত, এটা কি আলফা হাইড্রোজেন বিহীন। এটা দেখো ঘটছিল কাদের ক্ষেত্রে? বোথ বিহীন। অ্যালডিহাইড এন্ড কিটোন, আর এটা অনলি অ্যালডিহাইড। তারপর হচ্ছে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে 10 স্টার। তোমাদের এখন 20 সেকেন্ড টাইম, এই 20 সেকেন্ডের মধ্যে তোমরা এই জিনিসটা একটু দেখো যে কারা কারা অ্যালডিহাইড আর কারা কারা কিটোন। আচ্ছা ইথানল এটাই বিটা সি, বিটা কার্বন কোনটা? আচ্ছা আলফা কার্বনের পরেরটাই বিটা কার্বন, বুঝছো? তোমরা বিটা কার্বন খুঁজছো, আলফা কার্বনের পরেরটাই বিটা কার্বন। যদি 4টা কার্বন থাকে 1 2 3 4 এরকম যদি থাকে, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এটা হচ্ছে বিটা কার্বন, এটা হচ্ছে গামা কার্বন, হ্যাঁ এরকম। মানে কার্যকরী মূলকটা যার সাথে থাকবে সেটা আলফা, তারপরটা বিটা, তারপরটা গামা। এই তোমরা ক্যানোজার আর অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখি না? আচ্ছা ভাই। আমরা আজকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া এই পর্যন্ত রাখি, এরপরের দিন আমরা দেখি একটু আগে আগে শুরু করার চেষ্টা করব। যারা এতক্ষণ ছিল সবাইকে ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমরা শেষ করলাম, হ্যাঁ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। অ্যাসাইনমেন্ট ঠিক মতো করো, হ্যাঁ। আচ্ছা ভাই।